হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্ল্যারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যা তথা বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর তড়িৎক্ষেত্র অধ্যায়ের কয়েকটি অঙ্ক তোমাদের আমি করে দেখাবো এবং তড়িৎক্ষেত্র সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ ধারণা সেটা আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় তড়িৎক্ষেত্রে সেটা সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করেছি, যেমন গাউসের সূত্র, তড়িৎ ফ্লাক্স, তড়িৎক্ষেত্র কী করে নির্ণয় করা যেতে পারে বিভিন্ন নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত সংস্থার ক্ষেত্রে, সেগুলো আমি তোমাদের সাথে সব আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিস আমি তোমাদের নোট করে দিয়েছি। আজকে আমি কিছু অঙ্ক তোমাদের এখানে করব। এই অঙ্কগুলোর কোয়েশ্চেনের উত্তরের পিডিএফের যে লিঙ্ক সেটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আজকে আমি অঙ্কগুলো তোমাদের করব এবং এই অঙ্কগুলো করার জন্য কিছু ধারণা আমাদের দরকার হয়, সেই ধারণা আমি তোমাদের দেব, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে, সেগুলো আমাদের অন্য অঙ্ক করার ক্ষেত্রেও খুবই কার্যকরী হবে। তাহলে আগে আমি সেই ধারণাগুলো তোমাদের একটু দিয়ে দিই, তারপরে আমি এই অঙ্কগুলো তোমাদের সাথে সলভ করছি। ঠিক আছে, দেখো তাহলে কী করে করা যেতে পারে। তাহলে প্রথমত যে ধারণা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে, ধরো সাপোজ এখানে একটা ঘনক আছে, এখানে একটা ঘনক আছে, এটা একটা ঘনক আমার। এই ঘনক দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হবে একটা আধান কোথাও রাখলে সেটা তোমাকে ধরো বের করতে বলা হয়েছে। এটা একটা ঘনক, এই ঘনকের মিডিলে কেন্দ্রে ধরো কিউ আধান রাখা হয়েছে বা ভেতরের কোনো একটা অবস্থানে কিউ আধান রাখা হয়েছে। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এই ভেতরে এই কিউ আধানটা রাখার জন্য এই টোটাল এই ঘনকটা দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হবে সেটা যদি তোমাকে বের করতে বলে, তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি। ঘনক একটা বদ্ধতল, আর সেই বদ্ধতল দিয়ে নির্গত যে টোটাল তড়িৎ ফ্লাক্স হবে সেটা আমাদের কত হবে। একটা বদ্ধতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হয়, গাউসের সূত্র থেকে আমরা কি পাই যে একটা বদ্ধতল দিয়ে টোটাল যে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে সেটা কত হবে, কিউ বাই এপসাইলন। তাহলে এই টোটাল এই ঘনকটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, কিউ বাই এপসাইলন। ঠিক আছে, এটা মাথায় রেখো। আবার আরেকটা জিনিস বোঝার আছে এখানে, সেটা হচ্ছে ধরো তোমাকে যদি কোয়েশ্চেন এরকম জিজ্ঞাসা করে যে এটা একটা চার্জ, এটা একটা কিউ চার্জ, যদি তোমাকে বলে যে এই কিউ আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে তুমি কি ভাববে যে কিউ আধানের চারদিকে যেন এরকম একটা ক্লোজড সারফেস আছে, বদ্ধ তল আছে, সেই বদ্ধ তলটাকে তুমি গ্লোব ভাবতে পারো বা অন্য কিছু ভাবতে পারো। যাই হোক, তাহলে সেই সেই কিউ চার্জের চারপাশে যদি যদি এরকম বদ্ধ তল থাকতো, তাহলে সেই বদ্ধ তল দিয়ে টোটাল নির্গত তড়িৎ ফ্লাক্স কত হতো, কিউ বাই এপসাইলন। তাহলে তোমাকে যদি বলে কোয়েশ্চেনে যে কিউ আধান দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, সেখানেও কিন্তু তুমি উত্তর বলবে যে কিউ বাই এপসাইলন। তাহলে একটা ঘনকের মধ্যে যদি কোথাও একটা কিউ আধান রাখা হয়, তাহলে ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন। আবার যদি বলে যে একটা কিউ বিন্দু আধান আছে, সেই বিন্দু আধান দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, সেটাও কিন্তু হবে কিউ বাই এপসাইলন। এখন একটা কথা, ধরো এরকম যদি বলে কোয়েশ্চেনে যে এখানে একটা এরকম আমার গোলক আছে, এরকম একটা, এটা আমার গোলক, এটাকে বৃত্ত ভেবো না, এটা গোলক, গ্লোক, ক্লোজড সারফেস, গ্লোক। ঠিক আছে, তাহলে এটা যদি একটা গোলক হয়, এটা যদি একটা গোলক হয়, তাহলে এই গোলকের কেন্দ্রে যদি তুমি কিউ আধান রাখো, এবার যদি তোমাকে বলে একটা গোলক কি এরকম দুটো অর্ধ নিয়ে গঠিত আমরা ভাবতে পারি, ওপরের অর্ধ আর নিচের অর্ধ। তাহলে একটা গোলকের কটা অর্ধ থাকতে পারে, দুটো অর্ধ, ওপরের অর্ধ আর নিচের অর্ধ। তোমাকে যদি বলে এই ওপরের যে অর্ধেক অংশটা, একটা গোলকের ওপরের যে অর্ধেক অংশটা, সেটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, এই কিউ আধানটা গোলকটার কেন্দ্রে থাকার জন্য, কিউ আধানটা গোলকের কেন্দ্রে থাকার জন্য গোলকের যে ওপরের তল, ওপরের তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, ওপরের যে অর্ধগোলক সেটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, এটা যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে কি আনসার হবে, তাহলে এরকমটা আনসার হবে যে এই টোটাল এই গোলক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, কিউ আধানটা কেন্দ্রে রাখলে টোটাল এই গোলক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, কিউ বাই এপসাইলন। টোটাল এই গোলক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন। তাহলে তাহলে টোটাল ওপরের ওই অর্ধেক অংশটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, নির্গত তড়িৎ ফ্লাক্স হবে এর অর্ধেক, ওপরের যে অর্ধেক অর্ধগোলক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই 2 এপসাইলন। কেন, কারণ ওপরের যে গোলকের যে অর্ধগোলকটা, সেই অর্ধগোলক দিয়ে টোটাল ফ্লাক্সের অর্ধেকটা নির্গত হচ্ছে,
আর বাকি অর্ধেকটা নির্গত হচ্ছে নিচের এই গোলকটা দিয়ে। তাহলে Q/2ε পরিমাণ যে তড়িৎ ফ্লাক্স সেটা নির্গত হচ্ছে নিচের অংশটা দিয়ে, আর Q/2ε যে তড়িৎ ফ্লাক্স সেটা নির্গত হবে ওপরের অংশটা দিয়ে। ঠিক আছে, তাহলে এইভাবে টোটাল তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে Q/ε। যেহেতু অর্ধেক অর্ধেক করে আছে সেজন্য এরকমভাবে বলছি আমরা যে টোটাল তড়িৎ ফ্লাক্স যেটা নির্গত হচ্ছে সেটা অর্ধেক অর্ধেক করে এরকম ভেঙে দুটো তল দিয়ে নির্গত হয়েছে, যেহেতু একই রকম ওপরের অর্ধতলটা, ওপরের অর্ধগোলকটা, নিচের অর্ধগোলকটা। তাহলে ওপরের অর্ধগোলক বা নিচের অর্ধগোলক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে Q/2ε। কখন? যখন Q আধানটাকে তুমি ওই গোলকটার কেন্দ্রে রাখছো। ঠিক আছে, তাহলে এরকম কিছু কিছু আইডিয়া আমরা দেখছি, এই আইডিয়াগুলো আমাদের কোয়েশ্চেন করতে কাজে লাগবে এবং এই ধরনের কোয়েশ্চেন বহুবার এসেছে পরীক্ষায়, বহুবার এসেছে। ঠিক আছে, এই আমি কিছু বেসিক কোয়েশ্চেন এখানে করাচ্ছি, এরপরে তোমাদের আমি যেই মেন্সের বা কোয়েশ্চেন তোমাদের করতে বলবো, নিটের কোয়েশ্চেন। কিন্তু তড়িৎ ক্ষেত্র অধ্যায়টা করার পরই তোমরা যদি স্থির তড়িতের অঙ্ক করতে চাও সমস্যা হবে, তাই আমি চাচ্ছি তড়িৎ বিভবটা করিয়ে তারপরে ওগুলো তোমরা করো। ঠিক আছে, তাহলে ভালো হবে। তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভব এই দুটো জিনিস পড়ার পরে তোমরা অনেক কোয়েশ্চেন সলভ করতে পারবে স্থির তড়িতের। ঠিক আছে, আর একটা চ্যাপ্টার থাকে স্থির তড়িতের ধারক, ওটা একটু পরে পড়লে হবে। তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভব করলেই অনেক কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারবে স্থির তড়িতের। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, আবার যদি ধরো এবার আরেকটা জিনিস নিয়ে আমি কথা বলছি। ধরো সাপোজ এখানে একটা আধান আছে, এটা ধরো Q1 আধান আর এটা ধরো Q2 আধান। ঠিক আছে, এবার এটা হচ্ছে Q1 আর Q2 আধানের ধরো সংযোজক সরলরেখা। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই Q1 আধানটা যদি পজিটিভ হয়, এই Q2 আধানও যদি পজিটিভ হয়, তাহলে এদের ভেতরের কোনো একটা অঞ্চলে কি তড়িৎক্ষেত্র 0 হতে পারে? এই অঞ্চলটাকে ধরো বলছি আমি 2 নাম্বার অঞ্চল, রিজিয়ন 2 আমার। এইটা ধরো আমাদের রিজিয়ন 1, এটা ধরো আমাদের রিজিয়ন 1, এটা হচ্ছে 1 অঞ্চল, এটা 2 অঞ্চল, রিজিয়ন 2 এটা আমার, আর এটা ধরো আমার রিজিয়ন 3। এরকম 3টে অঞ্চলের কথা আমি বললাম। ঠিক আছে, এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই Q1 আর Q2 আধানের জন্য এই 3টে রিজিয়নের মধ্যে কি রিজিয়ন 1টা হচ্ছে অঞ্চল যে 1 বলে দেখিয়েছি, রোমান হরফে 1 দিয়ে যেটা দেখিয়েছি, এই রোমান হরফে 1 দিয়ে বোঝাচ্ছি Q1 এর বাম দিকের অঞ্চলটা, আর রোমান হরফে 3 দিয়ে বোঝাচ্ছি Q2 র ডান দিকের অঞ্চলটা, আর Q1 আর Q2 র মধ্যবর্তী যে অঞ্চল সেটাকে আমি 2 দিয়ে বোঝাচ্ছি, রিজিয়ন 2 দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এখন যে এই 3টে রিজিয়নের মধ্যে কোথায় তড়িৎক্ষেত্র 0 হবে, তাহলে দেখো, তাহলে আমাদের দেখতে হবে তড়িৎক্ষেত্র কোথায় 0 হওয়া হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে এই Q1 আর Q2 চার্জ কেমন আছে। দুটোই যদি পজিটিভ চার্জ হয়, ঠিক আছে, বা দুটোই যদি নেগেটিভ চার্জ হয়, দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ যদি হয়, দুটোই পজিটিভ অথবা দুটোই যদি নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে এদের এই রিজিয়ন 2র কোনো না কোনো পয়েন্টে তড়িৎক্ষেত্র 0 হবে। কেন? কারণ তড়িৎক্ষেত্র মানে কি আমি বলেছি যে +1 কুলম্বের উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে দেখো এই Q1 চার্জটাই +1 কুলম্বকে এই দিক বরাবর বিকর্ষণ করছে, আর Q2 চার্জটা +1 কুলম্ব যে আমার টেস্ট চার্জ, সেই টেস্ট চার্জকে এই দিক বরাবর বিকর্ষণ করছে। যে পয়েন্টে তড়িৎক্ষেত্র বের করতে হবে সেই পয়েন্টে যে চার্জ রাখা হয় সেটাকে আমি বলেছি টেস্ট চার্জ, আর যাদের জন্য একটা পয়েন্টে তড়িৎক্ষেত্র বের করবে সেগুলো আমার সোর্স। তাহলে এগুলো হচ্ছে আমার একটা সোর্স, উৎস। সো এটা আমার একটা সোর্স, এটা আমার একটা সোর্স। তাহলে এই দুটো সোর্সের জন্য যে +1 কুলম্বের উপর যে বলটা হবে সেই বলটা কি হবে? বিপরীতমুখী হবে। আর এই বিপরীতমুখী বলটার মান যখন সমান হয়ে যাবে, এই বিপরীতমুখী দুটি বলের মান যখন সমান হয়ে যাবে, তখনই এই যে মাঝের একটা পয়েন্ট পিতে তড়িৎক্ষেত্র কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সেটা কোন পজিশনে হচ্ছে সেটা আমরা বের করতে পারি। তবে এটা আমরা বুঝতে পারলাম যদি সমধর্মী আধান হয়, Q1 আর Q2 যদি সমধর্মী হয়, তাহলে তাদের মধ্যবর্তী অঞ্চলে কোনো না কোনো পয়েন্টে তড়িৎক্ষেত্র 0 হবে। সমধর্মী মানে দুটোই পজিটিভও হতে পারে অথবা দুটোই নেগেটিভ হতে পারে। কিন্তু ঠিক আছে, আবার যদি এরকমটা হয় যে দুটো আধানই যদি সমমানের হয়, সমমানের পজিটিভ বা নেগেটিভ হয়, সমমানের পজিটিভ বা নেগেটিভ হয়, দুটোই ধরো +10 কুলম্ব হলো, তাহলে এদের একদম মিডিল পয়েন্টে তড়িৎক্ষেত্র 0 হবে। কিন্তু যদি দুটোর একটা বেশি বা একটা কম হয়, ধরো একটা বললাম +10 কুলম্ব আর একটা বললাম +5 কুলম্ব, তাহলে কোথায় তড়িৎক্ষেত্র 0 হবে? তাহলে যে চার্জটা মানের দিক থেকে কম তার কাছাকাছি এই পয়েন্টে তড়িৎক্ষেত্র 0 হবে। ঠিক আছে, তাহলে যদি দুটো চার্জ সমধর্মী হয় তাহলে তাদের ওই চার্জ দুটোর মধ্যবর্তী অঞ্চলের কোনো না কোনো পয়েন্টে তড়িৎক্ষেত্রের মান 0 হবে।
ঠিক আছে, এবার আসি একটা চার্জ পজিটিভ একটা চার্জ নেগেটিভ, সেটা হলে কি হবে। তাহলে একটা চার্জ যদি পজিটিভ হয় একটা চার্জ যদি নেগেটিভ হয়, ধরো সাপোজ এটা আমার +10 কুলম, এটা আমার -5 কুলম, তাহলে কি হবে, তাহলে কোথায় তড়িৎ ক্ষেত্র 0 হবে। তাহলে দেখো এরকম আমি যদি তিনটে রিজিয়নের কথা বলি, এটা যদি আমার রিজিয়ন 1 হয়, এটা যদি আমার রিজিয়ন 2 হয়, আর এটা যদি আমার রিজিয়ন 3 হয়, তাহলে কোন অঞ্চলে তড়িৎ ক্ষেত্র 0 হবে আমাদের। দেখো আমি যদি মধ্যবর্তী অঞ্চলের কোনো একটা পয়েন্টে +1 কুলম আধান রেখে তার উপর দেখতে চাই বল বিপরীতমুখী হচ্ছে কিনা, কারণ বল বিপরীতমুখী না হলে তো তড়িৎ ক্ষেত্র 0 হবে না সেই পয়েন্টে। ওই পয়েন্টে এই +10 আর -5 কুলম্বের জন্য যে তড়িৎ ক্ষেত্র ওই পি পয়েন্টে সৃষ্টি হবে তাদের অভিমুখ বিপরীত হতে হবে, তবেই সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হতে পারে। এখন +10 কুলম এই +1 কুলমকে এই দিক বরাবর বিকর্ষণ করছে, -5 কুলম +1 কুলমকে নিজের দিকে আকর্ষণ করছে, তাহলে এই বলগুলো ডিরেকশন কি অপোজিট হয়ে গেল, বিপরীত হয়ে গেল না, বলগুলো তো একই অভিমুখে ক্রিয়া করছে। তাহলে এই দুটো বলের প্রভাবে এই +10 কুলম পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্র তৈরি করছে আর -5 কুলম পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্র তৈরি করছে তাদের সমষ্টি কখনোই 0 হবে না। তার মানে এই রিজিয়ন যে 2 সেই রিজিয়ন 2তে তড়িৎ ক্ষেত্র 0 হবে না। কখন তড়িৎ ক্ষেত্র 0 হবে না, যদি এই +10 আর -5 কুলম মানে বিপরীতধর্মী আধানগুলো থাকে। বিপরীতধর্মী আধানের জন্য তাদের ওই আধান দুটোর মধ্যবর্তী অঞ্চলের কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে না। মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্র 0 হবে না যদি আধান দুটো বিপরীতধর্মী হয়। ঠিক আছে, তাহলে কোন অঞ্চলে ছাড় তড়িৎ ক্ষেত্র 0 হবে, তাহলে হয় রিজিয়ন 1-এ তড়িৎ ক্ষেত্র 0 হবে, না হয় রিজিয়ন 3-তে তড়িৎ ক্ষেত্র 0 হবে। কেন, কারণ দেখো যদি আমি এখানে +1 কুলম চার্জ রাখতাম, এটাকে যদি এখন আমি পি বলতাম তাহলে কি ঘটনা ঘটতো, যে এটাকে যদি আমি এখন পি বলতাম তাহলে এটা যদি আমার এখন পি হতো, তাহলে -5 কুলম এই +1 কুলমকে আকর্ষণ করছে, আর +10 কুলম এই +1 কুলমকে কি করছে, এই দিক বরাবর বিকর্ষণ করছে। তাহলে দেখো ডিরেকশনগুলো অপোজিট হচ্ছে, এবং এই রিজিয়ন 3-র এই -5 কুলম্বের ডান দিকের যে রিজিয়নটা আমি বলছি রিজিয়ন 3, সেই পয়েন্টে সেইখানে কোনো না কোনো একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র আমার 0 হবে। ঠিক আছে, ওকে। আর এই +10 কুলম্বের এই দিকে কি তড়িৎ ক্ষেত্র 0 হতে পারে, +10 কুলম্বের এই দিকে তড়িৎ ক্ষেত্র 0 হবে না। ঠিক আছে, যেটা আমার দুটো চার্জ যদি অপোজিট হয় তাহলে যে আধানটা মানের দিক থেকে ছোট তার কাছাকাছি একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে। এখানেও আমি বলেছিলাম যে মানের দিক থেকে ছোট আধানের কাছাকাছি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে, কিন্তু সেটা ভেতরে ছিল। আর এখানে হচ্ছে যে চার্জটা মানের দিক থেকে ছোট, এই 10 আর 10 এইগুলোকে মান হিসেবে আমি বলছি, এই 10 আর 5-এর মধ্যে 5 ছোট, তাহলে 5-এর কাছাকাছি একটা পয়েন্টে, এখন কাছাকাছি তো আর মধ্যবর্তী অঞ্চলে এখানে তড়িৎ ক্ষেত্র 0 হবে না যেহেতু চার্জ দেওয়া অপোজিট, তাহলে -5-এর রিজিয়ন 3-র দিকে একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে। ঠিক আছে, ওই 5-এর কাছাকাছি ওই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে। ঠিক আছে, এটা আমি বলতে চাইছি। এখন তুমি আমাকে যদি বলো যে কেন হবে, তাহলে সেটা বোঝাতে গেলে একটু টাইম লাগবে। দেখো আমি একটু বলেই দিই। তাহলে এখানে কি আছে, ধরো 10 কুলম আছে, +10 কুলম ধরো এখানে আছে -5 কুলম। ঠিক আছে, এখন এদের মধ্যবর্তী দূরত্ব ধরো বলছি r। ঠিক আছে, এবং আমি বলছি যে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে, তাহলে এই দূরত্বটাকে আমি x বলছি। তাহলে এই ডিস্টেন্সটা -5 কুলম্বের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, সেটা হচ্ছে এরকম হবে যে 5 বাই কত হবে, আমি আর 1/4πε আগে লিখছি না। ঠিক আছে, সো এটা কি হবে আর প্লাস ওটা আগে আছে গুণ আছে ভেবে নাও। ঠিক আছে, এখন এই বল দুটো ডিরেকশন অপোজিট, সো এটা ক্রিয়া করছে কোন দিকে, এটা যদি আমি পজিটিভ এক্স অক্ষ বলি তাহলে -5 কুলম এই +1 কুলম চার্জকে নেগেটিভ এক্স অক্ষ বরাবর আকর্ষণ করছে, নেগেটিভ এক্স অক্ষ বরাবর আকর্ষণ করছে বলে আমি একটা মাইনাস দিয়ে নিচ্ছি। আর +10 কুলম এই +1 কুলমকে পজিটিভ এক্স অক্ষ বরাবর বিকর্ষণ করছে, তাহলে সেক্ষেত্রে বল কত হবে, +10 কুলম +1 কুলমের উপর কতটা বল দেবে, এই পরিমাণ বল দেবে। আচ্ছা এখানে একটু ভুলে গেছি আমি, সরি। তাহলে এখানে কত হবে 5/x², আর এখানে কত হবে r+x²। ঠিক আছে, এরকমটা হবে আমাদের। তাহলে এটা ইজিক্যাল টু কি হবে, 0 হবে। তাহলে যেই পয়েন্টে এই দুটো বলের সমষ্টি 0 সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান কি হবে, 0 হবে। ঠিক আছে, এখন দেখো এই ওপরে 10 আছে আর এখানে ওপরে 5 আছে, তাহলে এই দুটো সমষ্টি যদি 0 হতে হয় তাহলে নিশ্চয়ই 5-এর নিচে ছোট হতে হবে আর 10-এর নিচে বড় হতে হবে, না হলে তো এই 10 অলরেডি নিজে বড়, তাহলে ওর নিচে যদি আমি ছোট না দিই আর 5-এর নিচে যদি আমি ছোট দিয়ে এই পুরো ভগ্নাংশটাকে না বড় করি তাহলে তো এই দুটো কাটবে না। সেই জন্য 5-এর যে কাছাকাছি একটা পয়েন্টে, কম মানের আধান তার কাছাকাছি একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হয়। ঠিক
ঠিক আছে, যেটা বেশি মানের আধান থেকে দূরে থাকে, বেশি মানের আধান থেকে দূরে থাকে। তুমি 10 নিজে বড়, আবার তার নিচে তুমি বড় সংখ্যা লিখছো, আর সেখান থেকে 5 এই -5 করছো, আর তার নিচে তুমি -5 নিজে ছোট, তার নিচে তুমি বড় সংখ্যা লিখছো, তাহলে কাটবে কি করে? এখানে 10-এর নিচে যদি তুমি বড় না বসাও আর 5-এর নিচে যদি ছোট না বসাও, তাহলে এই দুটোর যোগফল 0 হবে না, এই প্লাস আর মাইনাস যোগ করে 0 হবে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে কি বললাম যে ছোট মানের আধান যেটা, তার কাছাকাছি একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে। যদি আধানদ্বয় অপোজিট হয়, একটা প্লাস হয় একটা মাইনাস হয়, তাহলে যেটা মানের দিক থেকে ছোট, মাইনাসের জন্য মান না, শুধু ভ্যালুর দিক থেকে, এই 10, 5 এইগুলোকে বলছি, মাইনাস কোনো হিসাবের মধ্যে নিচ্ছি না আমি। ঠিক আছে, তাহলে মানের দিক থেকে যে ছোট, তার কাছাকাছি একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে, কিন্তু মিডিলে হবে না সেটা। মিডিলের এখানে তড়িৎ ক্ষেত্র 0 হবে। মিডিলে তড়িৎ ক্ষেত্র 0 হবে কখন? যদি একটা চার্জ পজিটিভ হয়, একটা চার্জ, দুটো চার্জই পজিটিভ হয় অথবা দুটো চার্জই নেগেটিভ হয়, তবেই এদের মধ্যবর্তী অঞ্চলের কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে। আর একটা চার্জ যদি পজিটিভ, একটা চার্জ যদি নেগেটিভ হয়, তাহলে যে কম মানের আধান, সেই কম মানের আধানের দিকের যে অঞ্চল, সেই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র 0 হবে। সেটা রিজিয়ন হয় 1 হবে, হয় রিজিয়ন সেটা 1 হবে, না হয় সেটা রিজিয়ন 3 হবে। মধ্যবর্তী অঞ্চলে এখানে তড়িৎ ক্ষেত্র 0 হবে না, যদি একটা চার্জ পজিটিভ একটা চার্জ নেগেটিভ হয়। ঠিক আছে, এখন আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে ধরো একটা আধান সমমানের পজিটিভ আর একটা আধান সমমানের নেগেটিভ আছে, তাহলে কি কোন পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে? তাহলে দেখবে কোনো পয়েন্টে এখানে তড়িৎ ক্ষেত্র 0 হবে না, না এই অঞ্চলে হবে, না এই অঞ্চলে হবে, না এই অঞ্চলে হবে। তুমি কোনো অঞ্চলে এখানে তড়িৎ ক্ষেত্র 0 করতে পারবে না। ঠিক আছে, যদি আধান দ্বয় সমমানের হয়, সমমানের আধানের জন্য না রিজিয়ন 1-এ, না রিজিয়ন 2-তে, না রিজিয়ন 3-তে তড়িৎ ক্ষেত্র 0 হবে। ঠিক আছে, প্রথম কথা চার্জ দ্বয় তো অপোজিট, তাহলে রিজিয়ন 2-তে তড়িৎ ক্ষেত্র তো 0 কোনোভাবেই হবে না। রিজিয়ন 2-র কথা তো এখানে আসছেই না। ঠিক আছে, রিজিয়ন 2-র কথা তো এখানে আসছেই না, তাহলে রিজিয়ন 2-তে কোনোভাবেই তড়িৎ ক্ষেত্র 0 হবে না। তাহলে তড়িৎ ক্ষেত্র 0 হতে পারে কোনটায়? যেহেতু একটা চার্জ পজিটিভ একটা চার্জ নেগেটিভ, হয় রিজিয়ন 1 হবে, না হয় রিজিয়ন 3-তে হবে। কিন্তু দেখো এখানে যদি তুমি তড়িৎ ক্ষেত্র 0 করতে চাও, তাহলে ব্যাপারটা কেমন হবে? এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ হবে। এই পি পয়েন্টে ধরো তড়িৎ ক্ষেত্র 0 হতে পারে বলে তোমার মনে হচ্ছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা এক্স, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত? কিউ, প্লাস কিউ থেকে এই ডিস্টেন্সটা কত? আর প্লাস এক্স। তাহলে মাইনাস কিউ এর জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কত হবে? প্লাস কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র কত হবে? বের করে নাও। সো কিউ ওয়াই কত হবে? আর প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, মাইনাস কি হবে? কিউ বাই কি হচ্ছে? এক্স স্কোয়ার। সো দিস ইকুয়াল টু কি হবে? 0 হবে। এখন এই দুটো সমষ্টি কোনো 0 হতে পারে? যে 1/r প্লাস এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে? 1/x স্কোয়ার, এরকম হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে গেল এখানে? সো বা কি হবে এখানে? যে আর প্লাস এক্স ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? এক্স। এ তো কোনো ইয়ে থাকছে না, তাহলে দেখো এক্স এক্স কেটে আর ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তার মানে তো চার্জ আর ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এটা মানে তো চার্জ এক অন্যের সাথে লেগে যাবে। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে প্লাস কিউ আর মাইনাস কিউ যদি কিছুটা দূরত্বে থাকে, তাহলে না রিজিয়ন 1-এ, না রিজিয়ন 2-তে, না রিজিয়ন 3-র কোনো একটা পয়েন্ট তুমি পাবে, যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে। তাহলে আমরা কি শিখলাম? যে দুটো চার্জ যদি অপোজিট হয় এবং অসমান মানের হয়, Q1 Q2 যদি অসমান মানের হয় এবং বিপরীতধর্মী হয়, তাহলে হয় রিজিয়ন 1-এ, না হয় রিজিয়ন 3-র কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে। মাঝে তড়িৎ ক্ষেত্র 0 হবে না যদি একটা চার্জ পজিটিভ একটা চার্জ নেগেটিভ হয়। আর দুটো চার্জ যদি সমধর্মী হয়, দুটো চার্জই যদি পজিটিভ হয় অথবা দুটো চার্জই যদি নেগেটিভ হয়, তাহলে তাদের মধ্যবর্তী অঞ্চলের কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে। ঠিক আছে, আর দুটো চার্জ যদি একদম সমান সমান মানের হয়, দুটোই যদি এরকম প্লাস কিউ হয় অথবা দুটোই যদি মাইনাস কিউ হয়, তাহলে তাদের একদম মিডিলের পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আমরা মনে রেখে আমরা আজকের কিছু কোয়েশ্চেন আমরা সলভ করি। ঠিক আছে, ওকে, তাহলে দেখি কোয়েশ্চেনগুলোতে কী বলছে। দেখি প্রথম কোয়েশ্চেন আমাদের কী বলছে এখানে। দেখো প্রথম কোয়েশ্চেন দেখি আমরা আজকের। তাহলে এখানে কি বলছে? যে 12 কুলম তড়িতাধান দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স জানতে চেয়েছে। তাহলে আমরা কি পড়েছি আজকে? যে কিউ আধান যদি থাকে, সেই কিউ আধান দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হয়? কিউ বাই এপসাইলন। তাই আমি এখানে লিখেছি কিউ বাই এপসাইলন। এখানে এপসাইলন নট লেখা আছে, আমি বলেছিলাম কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আমি এপসাইলন লিখবো না, এপসাইলন নট লিখবো। তাহলে এইটা আমি এখানে কিউ বাই এপসাইলন নট লিখছিলাম, কারণ আমরা ধরে নিচ্ছি এখানে শূন্য মাধ্যম আছে। কোয়েশ্চেন কিছু না বলা থাকলে আমরা শূন্য মাধ্যম ধরে নিই। পরীক্ষাতে যে তোমার যে কোয়েশ্চেন পড়ে, যে মিনসে বলো ইয়েতে, ওইগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ওই 4 পাইটাকে ইউজ করতে বলে। এখানে 4 পাইটাকে কী করে ইউজ করবে? তোমাকে যদি বলে কিউ আধান দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে আনসার হবে কিউ বাই এপসাইলন নট। এবার ধরো অপশানে ধরো এবিসিটি দেওয়া আছে, তাহলে সেইখান থেকে তোমরা কীভাবে হিসাব করবে? এই
এইভাবে অনেক সময় করা লাগতে পারে, এটা মাথায় রেখে এটা করা যায় যে উপর নিচে আমি 4 পাই দিয়ে গুণ করে দিলাম, তাহলে 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু কত, 9 × 10⁹ ডিরেক্ট আমি এখানে বসিয়ে দিতে পারি যে 9 × 10⁹ আমি ডিরেক্ট বসিয়ে দিলাম, আর এখানে কত লিখলাম 4π3। তো এরকমটা করা লাগতে পারে মাঝে মধ্যে। দেখো এখানে 12 আছে, তাহলে এটা যদি আমি এখানে 12 এখানে 12 লিখতাম, তাহলে 4 × 4 × 42 করলে 48 পাই পেতাম, আর তার সাথে 9 গুণ করে দিলাম, এরকম ইজি করা যেতে পারে, ঠিক আছে। তাহলে এটা অনেক সময় এখানে করার দরকার হতে পারে, সেই জন্য আমি তোমাদের একটু বলে দিলাম এখানে, ঠিক আছে। তাহলে এখানে বলছে 12 কুলম্ব তড়িতাধান দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, আনসার হবে 12/ε0। আপাতত এটুকু আমাদের থাক, কারণ আমি এখানে তো আর অপশান দেওয়া নেই, সেই জন্য সেগুলো আমি চেক করছি না, ঠিক আছে। তাহলে এটা আমাদের এরকমটা হবে। তারপরে বলছে একটি ঘনকের মধ্যে কোনো বিন্দুতে মধ্যবর্তী ঘনকের মধ্যে কোনো বিন্দুতে কিউ আধান রাখা আছে, তাহলে ওই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স জানতে চেয়েছে। ওই ঘনকের মধ্যবিন্দুতে কিউ আধান রাখা হলে ঘনকের প্রতিটি তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা জানতে চেয়েছে। আবার বলছে একটা ঘনকের তলের মধ্যবিন্দুতে কিউ আধান রাখা আছে, ওই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে তিনটে জিনিস জিজ্ঞাসা করেছে আমাকে, তাহলে একটা একটা করে বলি আমি। তাহলে আমি তো আজকে বললামই একটু আগে যে এটা যদি আমার একটা ঘনক হয়, সেই ঘনকের এটা যদি একটা ঘনক হয়, সেই ঘনকের মধ্যবর্তী যদি একটা পয়েন্টে মিডিলে একটা পয়েন্টে যদি কিউ আধান রাখি আমি, তাহলে সেই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, Q/ε, যেটা আমি বললাম আজকে Q/ε0 বা Q/ε, ঠিক আছে। তাহলে এই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, প্রথমটার আনসার হবে Q/ε0। তারপরে কি বলেছে, এই ঘনকের মধ্যবিন্দুতে কিউ আধান রাখা হলে প্রতিটি তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, ঘনকের মধ্যবিন্দুতে রেখেছে, একদম মিডিলে কেন্দ্রে রেখেছে অ্যাকচুয়ালি। তো ঘনকের যদি সেন্টারে তোমার কিউ আধান রাখা হয়, তাহলে সেই ঘনকের প্রতিটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে। এই ঘনকের কতগুলো তল আছে, 6টা তল আছে, তাহলে এই 6টা তল দিয়ে কতগুলো তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে, Q/ε0। এবং পুরোটা সিমেট্রিক বডি, ঘনক একটা পুরোপুরি প্রতিসম বডি, প্রতিসম বস্তু, সব দিক থেকে একই রকম। তাহলে একটা তল দিয়ে 6টা তল দিয়ে যদি Q/ε0 তড়িৎ ফ্লাক্স নির্গত হয়, তাহলে একটা তল দিয়ে নির্গত কত হবে, Q/6ε0। তাহলে ঘনকের একটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, Q/6ε0, যদি চার্জটা একদম মিডিলে থাকে। তাহলে এবার কি বলছে যে একটা ঘনকের একটা তলের মধ্যবিন্দুতে কিউ আধান রাখা হলে ওই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে। এবার কি বলছে, এবার বলছে যে এটা আমার একটা ঘনক, ঠিক আছে। এই ঘনকের একটা তলের মধ্যবিন্দুতে কিউ আধান রাখা আছে, ধরো এখানে কিউ আধান রাখা আছে, তাহলে এই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে এবার কিন্তু আর চার্জটা দেখো ক্লোজড একটা সিস্টেমে কিন্তু নেই, একটা ক্লোজ সিস্টেমে নেই। তাহলে ক্লোজ সিস্টেম করতে গেলে আমরা কি বলবো, ক্লোজ সিস্টেম বলতে চারদিক থেকে আটকানো থাকবে, সেটা কিন্তু নেই এখন, যে কিউ আধানের একদিকটা খোলা আছে আর আরেক দিকটাতে একটা ক্লোজড বডি আছে। তাহলে পুরো কিউটা তো আর একটা ক্লোজড অংশের নেই, বদ্ধ তলের মধ্যে নেই। তাহলে কিউটাকে আমি বদ্ধ তলের মধ্যে রাখার জন্য এখানে আমি আরেকটা কি বলতে পারি, যেখানে আমার আরেকটা জন্য এখানে ঘনক আছে, এখানে আমার আরেকটা ঘনক আমি ভাবলাম। তাহলে এইভাবে যদি আমরা ভাবি, তাহলে কি বুঝতে পারবো যে কিউ চার্জটা এই পাশাপাশি রাখা দুটো ঘনকের যে কমন যে তল সেই কমন তলে অবস্থান করছে কিউ আধানটা যে পাশাপাশি রাখা দুটো ঘনকের যে সাধারণ তল, কমন সারফেস, সাধারণ তলে কিউটা অবস্থান করছে। এবার দেখো কিউটা দুটো ঘনক মিলে যে বদ্ধ তলটা হয়েছে সেখানে অবস্থান করছে। তাহলে এই দুটো ঘনক দিয়ে যদি আমার এই বদ্ধতলটা গঠিত হতো, সেই দুটো ঘনক দিয়ে তৈরি হওয়া বদ্ধতল দিয়ে তড়িৎ ফ্লাক্স টোটাল কত নির্গত হতো, Q/ε। তাহলে দুটো ঘনক দিয়ে টোটাল নির্গত হলো 2/ε। তাহলে একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, Q/2ε0, এরকমটা হবে। তাহলে তোমার তিনটে জিনিস আমি এখানে জিজ্ঞাসা করেছি, এই তিনটের উপরই পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে। এগুলো মাথায় রাখতে হবে, এগুলো নিটে কোয়েশ্চেন আসে, জেইএমএনসি কোয়েশ্চেন আসে, খুবই কমন এগুলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন আসে, ফিজিক্সের কোনো পরীক্ষা হলে সেখানেও কোয়েশ্চেন আসতে পারে, তোমাদের বোর্ডের যে এক্সাম হবে সেখানে কোয়েশ্চেন আসতে পারে। খুবই 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 ইম্পর্টেন্ট এগুলো, এই আইডিয়াগুলো কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষা এগুলো থেকে কোয়েশ্চেন আসা খুবই খুবই কমন। তাহলে কি বললাম, যে ঘনকের মাঝের কোন একটা পয়েন্টে যদি কিউ আধান রাখা হয়, তাহলে ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, Q/ε0। যদি ঘনকের মধ্যবিন্দুতে কিউ আধান রাখা হয় একদম মিডিলে, তাহলে ঘনকের প্রতিটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, সেটার আনসার হবে Q/6ε0। আর ঘনকের একটা তল, সেই তলের মধ্যবিন্দুতে যদি কিউ আধান রাখা হয়, তাহলে ওই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, সেটা হবে Q/2ε0, ঠিক আছে। আচ্ছা, এখানে ওই জিনিসটা বলা নেই, যেটা আমি তোমাদের বোঝানোর সময় বলছিলাম, যে একটা যদি এরকম একটা গোলক হয়, গোলকের সেন্টারে যদি কিউ আধান রাখা হয়, তাহলে ওপরের অর্ধগোলক বা নিচের অর্ধগোলক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, সেটাও কিন্তু হবে Q/2ε0, এটা মাথায় রেখো,
ঠিক আছে, এটাও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, এটা এখানে দেয়া নেই। ওকে, তারপরে কি বলছে দেখো, তারপরে কোয়েশ্চেনে বলেছে যে 12 কুলম্ব একটি ঘনকের কোনো শীর্ষবিন্দুতে রাখা আছে। এখানে কোয়েশ্চেনটা ভুল হয়েছে, এখানে 12 কুলম্বটা হবে না। একটা ঘনকের কোনো শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা হলে ওই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, ঘনকের প্রতিটি তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, এটা একটু ভালো করে বোঝা উচিত। দেখো, একটা ঘনকের কোনো শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা হয়েছে, তাহলে ওই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত এবং ঘনকের প্রতিটি তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত সেটা জানতে চেয়েছে। ভালো করে বোঝো, এটা একটু বোঝার আছে, আমি এখানে ভালো করে বোঝাচ্ছি। দেখো, তাহলে এখানে কি বলতে চাইছি আমি, যে ধরো এই একটা আমার ঘনক, ঠিক আছে, তাহলে এই ঘনকে তড়িৎ ফ্লাক্স রাখা বা কোনো একটা বদ্ধ তলে তড়িৎ ফ্লাক্স রাখার এই টাইপের কোয়েশ্চেন খুব পরীক্ষা আসে, এবং সেই জিজ্ঞাসা করে যে কোনো একটা তল দিয়ে বা পুরো তলটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে সেরকম জিজ্ঞাসা করে। তাহলে এখানে কি আছে, আমাদের এরকম একটা ঘনক আছে, তাহলে এই ঘনকের কোনো একটা শীর্ষবিন্দুতে আমি কি করেছি, কিউ আধান রেখেছি। তাহলে ধরো সাপোজ এই শীর্ষবিন্দুটাতে আমি কিউ আধান রেখেছি। ঠিক আছে, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে এই এই ঘনকটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে সেটা বোঝাটা একটু জটিল। দেখো, কারণ আমরা কি ভাবতে পারি, এই কিউটা তো আর এখন ক্লোজড সারফেসে নেই, কিউটা একটা কোণায় আছে। তাহলে কিউকে আমার কোথায় রাখতে হবে, একটা ক্লোজড বদ্ধ তলের ভেতর রাখতে হবে, এবং এমনভাবে একটা বদ্ধ তলের ভেতরে আমি রাখবো যেন পুরো সিস্টেমের সেন্টারেও অবস্থান করে, সেই রকমভাবে আমি রাখবো। তাহলে এই পুরো সিস্টেমটাকে যদি আমি ক্লোজড করতে চাই, কিউ আধানটাকে যদি আমি একটা ক্লোজড সারফেসের মধ্যে রাখতে চাই এবং কিউটা যদি সেন্টারে রাখতে চাই, তাহলে কীভাবে ভাবতে পারি, আমরা ভাবতে পারি যে যেন 8টা গোলক আছে আমাদের, 8টা গোলক দিয়ে একটা সংস্থা আছে। এই কিউয়ের সব দিকে চারদিকে ওপরে নিচে, ধরো তুমি একটা ঘরে আছো, সেই ঘরটা একটা আয়তাকার ঘর বা ঘনকাকৃতি ঘর, সেই ঘনকাকৃতি ঘরের একটা কোণার কথা ভাবো, সেই কোণার এই ধরো এই কোণার কথা ভাবছি, এই গোলকাকৃতি ঘরের একটা কোণার কথা ভাবছি। ঠিক আছে, এই কোণার ওপরে এইখানে আর একটা ঘর হতে পারতো। ঠিক আছে, এইখানে একটা কিউবাকৃতি একটা তলা থাকতে পারতো। ঠিক আছে, এইদিকে কিউব আকৃতি একটা তলা থাকতে পারতো, এরকম ডানে বামে সব দিকে এরকম ওপরে নিচে চারদিকে এরকম ঘর থাকতে পারতো। এরকম কতগুলো ঘরের একদম মিডিলে অবস্থান করছে এই কিউটা যদি এখানে থাকতো, এই কোণায় থাকতো, তাহলে কিউটা কোথায় অবস্থান করছে, এই 8টা ঘনকাকৃতি ঘরের একদম মিডিলে অবস্থান করছে। সেভাবে আমরা ভাবতে পারি যে একটা ঘনকের একটা কোণায় যদি কিউ আধান থাকে, তার মানে আমরা বলতে পারি এই কিউ আধানটা কে যদি আমি ক্লোজড করতে চাই, তাহলে আমরা বলতে পারি এই কিউ আধানের সব দিকে এরকম ঘনক আমি বসিয়ে দিয়েছি, যেরকম রুবিস কিউব হয়। ঠিক আছে, রুবিস কিউবে কি হতে পারে, যদি একদম সেন্টারে তুমি আধান রাখো, সেই রকম কি করতে পারি, সে চারদিকে ঘনক আছে। তাহলে চারদিকে যদি ঘনক থাকে, তাহলে আমরা কি ভাবতে পারি যে এই কিউ আধানটা কি আছে, ওপরে নিচে সব দিকে এরকমের 8টা ঘনকের মিডিলে অবস্থান করছে। ঠিক আছে, যদি সব দিকে আটকাতে যায়, অ্যাকচুয়ালি তো আমরা বলছিলাম প্রথমে আমাদের সিস্টেমটা বলছিল যে এরকমের যে একটা ঘনক এখানে আছে যার কোণায় কিউ আধানটা আছে, কিন্তু কিউ আধানটাকে তো আমরা সব দিক থেকে আটকে দেখতে যাচ্ছি, এর ওপরে একটা ঘনক আছে, এখানে একটা ঘনক আছে, এখানে একটা ঘনক আছে এরকমের। ঠিক আছে, এখানে একটা ঘনক আছে, তারপরে এই বাম দিকে একটা ঘনক আছে এরকমের। ঠিক আছে, মানে কিউ আধানটাকে একটা ক্লোজ সারফেসের মধ্যে আমরা রাখতে চাচ্ছি, কিউ আধানটাকে আমরা ক্লোজড একটা সারফেসের মধ্যে রাখি। এরকমভাবে আমরা টোটাল 8টা গোলক আমরা এখানে ওপর নিচে সব দিকে বানাতে পারি, যার একদম মিডিলে কিউ আধানটা অবস্থান করছে। তাহলে ওই 8টা গোলকের যদি একদম মিডিলে কিউ থাকে, তাহলে ওই 8টা গোলক দিয়ে যে বদ্ধতলটা তৈরি হবে, তাহলে সেই 8টা গোলক দিয়ে টোটাল নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, সেই 8টা গোলক দিয়ে টোটাল নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন নট। তাহলে একটা গোলক দিয়ে 8টা ঘনক দিয়ে টোটাল নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন নট। তাহলে একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, যে 8টা দিয়ে যদি হয় কিউ বাই এপসাইলন নট, তাহলে একটা দিয়ে কত হবে, যেহেতু সবগুলো সিমেট্রিক বডি একই রকম, তাহলে একটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, কিউ বাই 8 এপসাইলন নট। এটা হবে আমাদের আনসার। যে একটা ঘনকের একটা শীর্ষে যদি আমি একটা কিউ আধান রাখি, তাহলে ওই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, সেই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই 8 এপসাইলন নট। আমি কি বোঝাতে পেরেছি? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স যখন কিউটা একটা শীর্ষবিন্দুতে আছে, একটা ঘনকের শীর্ষবিন্দুতে আছে, তাহলে একটা ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই 8 এপসাইলন নট। এবার তোমাকে যদি আরও বলছে যে ওখানে যে একটা ঘনকের যদি একটা শীর্ষবিন্দুতে কিউ আধান তুমি রাখো,
একটা ঘনকের একটা শীর্ষবিন্দুতে যদি তুমি কিউ আধান রাখো, এটা একটা ঘনক, এই ঘনকের শীর্ষবিন্দুতে যদি আমরা কিউ আধান রাখি, এই ঘনক আমার, এই ঘনকের একটা শীর্ষবিন্দুতে যদি কিউ আধান থাকে, তাহলে এই ঘনকটার প্রতিটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে সেটা কেমন হবে? ধরো সাপোজ আমি এই তিনটে তলের কথা ভাবছি, যে তিনটে তলকে গোলক কানেক্ট, মানে এই কিউ আধানটা টাচ করে আছে, এই তিনটে তল আমি পাবো। তাহলে দেখো কিউ এর কাছাকাছি এই যে দাগ দাগ দিয়ে দেখিয়েছি, এরকম তিনটে তল আমি পাবো, যে তিনটে তলকে কিউ টাচ করে রেখেছে, কিউ স্পর্শ করে আছে। তাহলে কিউ যদি এই তিনটে তলকে স্পর্শ করে থাকে, কেউ যদি এই তিনটে তলকে আমাদের স্পর্শ করে থাকে, তাহলে ওই স্পর্শ করে থাকা তিনটে তলের প্রতিটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? যে এটা আমাদের কিউ ছিল, কিউটা আমার একটা কোণায় ছিল এরকমের, তাহলে যদি তোমার এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলতো, তাহলে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হতো? যেখানে +1 কুলম্ব চার্জ রাখছি, তাহলে কিউ আধান +1 কুলম্বকে এই দিক বরাবর বিকর্ষণ করতো, তাহলে এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ। আর তড়িৎ ফ্লাক্স কীভাবে পাওয়া যায়? অ্যাকচুয়ালি তড়িৎ ফ্লাক্সের ডেফিনেশনে আমরা কী পড়েছিলাম, গাণিতিক রূপে আমরা কী পড়েছিলাম, যে তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কী লেখা যায়, E.ds, এরকম কোনো একটা সারফেস সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করে দিই আমি, তাহলে একটা তল দিয়ে নির্গত যে তড়িৎ ফ্লাক্স সেটাকে পাওয়া যেতে পারে। এবং এই একটি তলের অভিমুখ কোন দিকে হয় বলেছিলাম? অভিলম্ব বরাবর। এবং আমি যদি একটা ক্লোজ সারফেসের কথা ভাবি, সবসময় আমরা তলের অভিমুখ ধরি অভিলম্ব বরাবর, ওই ভেতরের দিকে না ধরে বাইরের দিকে। তাহলে এই তলের অভিমুখ কোন দিকে হবে? এরকম বাইরের দিকে ক্রিয়া করছে, তাহলে তলটার ডিরেকশন অভিলম্ব বরাবর। আর এই যে তড়িৎক্ষেত্র ভেক্টরটা, সেটা ওই তলের ওপর আছে, তলের ওপর আছে, আর এই ডিএস ক্ষেত্রের অভিমুখ হচ্ছে লম্ব দিকে, তাহলে ই আছে ওই তলের ওপর, আর ক্ষেত্রের যে অভিলম্ব ভেক্টরটা তার অভিমুখ হচ্ছে ওই তলের সাথে লম্ব দিকে, তাহলে ই আর ডিএস এর অ্যাঙ্গেল কত হয়ে যাবে? এখানে cos 90 ডিগ্রি হয়ে যাবে। কার ক্ষেত্রে? এই কিউ চার্জটার জন্য যদি এই তলটার তুমি দিয়ে নির্গত কতটা তড়িৎ ফ্লাক্স হচ্ছে সেটা বের করতে চাও, তাহলে সেখানে ই এর সাথে ওই সারফেসটার যে অ্যাঙ্গেল হয়ে যাবে সেটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে তাহলে এর সাথে ওই সারফেসের যে অভিমুখ তার অ্যাঙ্গেল হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে যদি আমরা এটা যদি করতাম, এই ডট প্রোডাক্ট তাহলে করতাম, তাহলে cos 90 ডিগ্রি ভ্যালু 0, তাহলে ই ইন্টু ওই ক্ষেত্রফলের যদি ভ্যালু লিখতাম এস ইন্টু কি লিখতাম, cos 90 ডিগ্রি, এরকম লিখতে হতো আমাকে। আর cos 90 ডিগ্রি ভ্যালু 0 হয়, আমার আনসার কত চলে আসতো? এখানে 0 চলে আসতো। ঠিক আছে, তাহলে এই কিউ আধানের জন্য এই দাগ দাগ দিয়ে দেখানো তলটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হয়ে যাবে? 0। এরকমভাবে কিউ আধান সংলগ্ন যে আরও দুটো তল আছে, এই যে একটা তল, এই যে নিচের একটা তল, এই তিনটে তলের প্রতিটা দিয়েই নির্গত তড়িৎ ফ্লাক্স কী হবে? 0 হবে। তাহলে কিউ আধানকে যদি আমি একটা কোণায় রাখি, একটা শীর্ষে রাখি, তাহলে ওই আধান সংলগ্ন তিনটে তলের প্রতিটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? 0 হবে। আর টোটাল এই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? Q/8ε0 হবে, যদি একটা আধানকে কোণায় রাখো। এবার কথা হচ্ছে, আরও তো তিনটে তল পড়ে থাকলে, একটা ঘনকের তো টোটাল 6টা তল হয়, তাহলে 6টা তলের তিনটে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স 0 হলো কখন? যখন একটা চার্জকে তুমি শীর্ষে রাখলে। তাহলে বাকি এই যে Q/8ε0 তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে, এটা তাহলে কোন তিনটে দিয়ে নির্গত হচ্ছে? বাকি তিনটে দিয়ে নির্গত হচ্ছে। যে তিনটে তল ওই কিউ আধানকে টাচ করে নেই, যে তিনটে তল কিউ আধানকে স্পর্শ করে আছে, সেই তিনটে তলের বা কিউ আধান সংলগ্ন তিনটে তল দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে 0 এখানে, যদি আধানটা কোণায় থাকে। তাহলে বাকি তিনটে তল দিয়ে টোটাল কত তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে? বাকি তিনটে তল দিয়ে টোটাল তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে তাহলে Q/8ε0। তাহলে ওই দূরবর্তী কিউ আধান থেকে দূরবর্তী ওই তিনটে তলের প্রতিটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? Q/24ε0। তাহলে আমার আনসার দাঁড়াবে এইটা। তাহলে আমরা কি পেলাম? যদি একটা আধানকে তুমি একটা গোলকের একটা শীর্ষবিন্দুতে রাখো, তাহলে ওই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে Q/8ε0। ওই কিউ আধান সংলগ্ন প্রতিটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে 0, আর কিউ আধান থেকে দূরবর্তী প্রতিটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে Q/24ε0। ঠিক আছে, আশা করি বোঝানো গেছে। তাহলে দেখো এর পরের কোয়েশ্চেনটা আমরা দেখি। তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? Q/8ε0। আধান সংলগ্ন তিনটি তলের প্রতিটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? 0, আর আধান থেকে দূরবর্তী তিনটি তলের প্রতিটা দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? Q/24ε0। এরকমটা আমাদের হবে। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে দেখো, যে একটি 12 সেন্টিমিটার বর্গাকার বাহু বিশিষ্ট একটি পাতের মধ্যবিন্দু থেকে অবিলম্ব বরাবর 6 সেন্টিমিটার ওপরের কোনো বিন্দুতে কিউ আধান রাখা হলে ওই বর্গক্ষেত্র দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে কি বলছে, একটা বর্গাকার পাত আছে, এখানে বর্গক্ষেত্র বলতে ওই বর্গাকার পাতের কথা বলা হচ্ছে, বর্গাকার পাত দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? ঠিক আছে, তাহলে এখানে ধরো একটা এরকমের বর্গাকার আমার পাত আছে, এটা একটা বর্গাকার পাত। এই বর্গাকার পাতের দৈর্ঘ্য কত বলেছে? 12 সেন্টিমিটার।
তাহলে সবগুলো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার করে এখানে। এবার কি বলেছে, এই 12 সেন্টিমিটারের পাতের মধ্যবিন্দু থেকে এই যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে অভিলম্ব বরাবর, তাহলে ওপরের দিকে চলে যায়, অভিলম্ব বরাবর 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ওপরের কোনো বিন্দুতে কিউ আধান রাখা হয়েছে, তাহলে ওই বর্গক্ষেত্র দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে কিউ আধানটাকে আমার এখানে রাখা হয়েছে, তাহলে এই বর্গক্ষেত্র মানে বর্গাকার পাত দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স জানতে চেয়েছে। তাহলে এই এরকম 6টা বর্গাকার পাত দিয়ে আমরা একটা ঘনক তৈরি করতে পারি না? এই 6টা এরকম 6টা বর্গাকার পাত দিয়ে আমরা কি করতে পারি, একটা ঘনক তৈরি করতে পারি। আর কিউ আধানটা কোথায় আছে এখন, এই ঘনকের একদম মিডিলে আছে, কারণ 12র অর্ধেক হচ্ছে 6, তাহলে 6 সেন্টিমিটার ওপরে আছে এরকম কিউ আধানটা। তাহলে এরকমভাবে চারদিকে যদি আমি এরকম একটা 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমি যদি এরকমের আরও এরকম বর্গক্ষেত্র সব দিকে দিয়ে আটকে দিতাম কিউ আধানটাকে, তাহলে কী হতো, আমার একটা ঘনক হতো, সেই ঘনকের একদম মিডিলে কিউ আধানটা অবস্থান করছে। আর এই কিউ আধানটা যদি মিডিলে থাকতো, তাহলে কিউ আধানের জন্য এই ঘনক দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, কিউ বাই এপসাইলন নট। তাহলে এই ঘনকের কটা তল আছে, কটা এরকম বর্গাকার তল আছে, 6টা, তাহলে 6টা বর্গাকার তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে, কিউ বাই এপসাইলন নট। তাহলে একটা বর্গাকার তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, কিউ বাই 6 এপসাইলন নট। তাহলে একটা বর্গাকার তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, কিউ বাই 6 এপসাইলন নট। এটা হচ্ছে আমাদের আনসার হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কি বলছে দেখো, নিচের চিত্রে দেখানো সুষমভাবে আহিত অপরিবাহী পাতগুলির জন্য রিজন 1, 2 এবং 3তে তড়িৎক্ষেত্রের রাশিমালা নির্ণয় করতে বলেছে। তাহলে সুষমভাবে আহিত এবং এই সিগমা 1 সিগমা 2 এগুলো কি বোঝাচ্ছে, এগুলো বোঝাচ্ছে এই তলগুলোর এই আহিত যে পাতগুলির আধান ঘনত্বকে বোঝাচ্ছে। আর আমরা কি পড়েছিলাম, এরকম পাত থেকে পাতের জন্য একটা অপরিবাহী সুষমভাবে আহিত অপরিবাহী পাতের জন্য তার থেকে কিছু দূরত্বে বা খুব কাছাকাছি একটা কাছে থাকা একটা পয়েন্টে তড়িৎক্ষেত্রের রাশিমালা কি হয়, সিগমা বাই 2 এপসাইলন হয়। এবং ডিরেকশনটা কোন দিকে হয়, ডিরেকশনটা হয় এরকম অভিলম্ব বরাবর বাইরের দিকে, ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম, ঠিক আছে। সিগমা বাই 2 এপসাইলন, তাহলে এই সিগমা 1 যে আধান ঘনত্বের যে পাতটা আছে তার জন্য আমাদের এই রিজিয়ন 1, 2 এবং 3 প্রত্যেকটা রিজিয়নে তড়িৎক্ষেত্রের রাশিমালা বের করতে বলেছে। তাহলে এর আধান ঘনত্ব কত, এর মানে তোমার ক্ষেত্রীয় আধান ঘনত্ব কত, সিগমা 1, আর এটার ক্ষেত্রীয় আধান ঘনত্ব কত, সিগমা 2। তাহলে রিজিয়ন 1-এ আমরা তড়িৎক্ষেত্র বের করি, রিজিয়ন 2-তে তারপরে বের করবো, তারপরে রিজিয়ন 3-তে, খুব ইজি বের করা। কেন, কারণ দেখো রিজিয়ন 1-এর এটাকে যদি আমি পি পয়েন্ট বলি, এখানে আছে আমার, তাহলে পি পয়েন্টে যদি আমার তড়িৎক্ষেত্র বের করতে হয় আর পি পয়েন্টে রিজিয়ন 1-এ আছে, তাহলে এই প্রথম পাতটা, এটাকে আমি ধরো 1 নম্বর পাত বলছি, এটাকে আমি 2 নম্বর পাত বলছি। তাহলে এই 1 নম্বর পাতের জন্য পিতে যে তড়িৎক্ষেত্র হবে তার অভিমুখ কোন দিকে হবে, তাহলে আমরা কিছু বলে দেয়নি, মানে ধরে নেবো এগুলো সব ধনাত্মক আধান আহিত এরকম। তাহলে এই সিগমা 1 এই পজিটিভ চার্জের জন্য এই পি পয়েন্টে তড়িৎক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে, অভিলম্ব বরাবর কোন দিকে হবে, এরকম বাইরের দিকে হবে, ঠিক আছে। তাহলে আমি এই যে ডিরেকশনটা, এই যে দুটো পাশাপাশি আছে সমান্তরালভাবে দুটো পাত আছে, অপরিবাহী পাত আছে দুটো সমান্তরালভাবে আহিত অপরিবাহী পাত আছে, এদের যে এই অভিমুখটা সেটাকে যদি বলি আমি আই ক্যাপ, তাহলে এখানে কি আই ক্যাপ বলেছি, দেখো এখানে একটা আই ক্যাপ ধরেছি, যে বাম থেকে ডান দিকের এক্স অক্ষের যে অভিমুখ সেটাকে আমি আই ক্যাপ ধরেছি। তাহলে এটাকে আমি তাই ধরে নিচ্ছি যে এই বাম থেকে ডান দিকে এই যে ডিরেকশনটা সেটাকে আমি আই ক্যাপ হিসেবে ধরে নিচ্ছি। তাহলে পি পয়েন্টে তড়িৎক্ষেত্রের রাশিমালা কি হবে, এই প্রথম পাতের জন্য, এই 1 নম্বর পাতের জন্য পি পয়েন্টে তড়িৎক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর হবে। তাহলে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর হলে কত হবে, রিজিয়ন 1-এর এই পি পয়েন্টে প্রথম পাতের জন্য যে তড়িৎক্ষেত্র হবে সেটা হবে সিগমা 1 বাই 2 এপসাইলন বা 2 এপসাইলন নট। আর তার ডিরেকশনটা কোন দিকে হবে, নেগেটিভ এক্স অক্ষ বরাবর। সেরকমভাবে এই 2 নম্বর পাতের জন্য রিজিয়ন 1-এর পি পয়েন্টে যে তড়িৎক্ষেত্রের ডিরেকশনটা হবে সেটা কোন দিকে হবে, তাহলে এখানে পজিটিভ চার্জ আছে, তাহলে এই পজিটিভ চার্জগুলো পি পয়েন্টে যে তড়িৎক্ষেত্র তৈরি করবে সেটা ডিরেকশন কোন দিকে, এরকম বাইরের দিকে হবে, এই তলের অভিলম্ব বরাবর হবে। আর অভিলম্ব বরাবর মানে এই অভিলম্বের ডিরেকশনটাকে আমি আই ক্যাপ দিয়ে বুঝিয়েছি। তাহলে অভিলম্বে দেখো অপোজিটে হচ্ছে, মানে এই ডিরেকশনের অপোজিটে হচ্ছে, এই আই ক্যাপের অপোজিটে হচ্ছে। তাহলে কি লিখতে পারি, এই 2 নম্বর পাতের জন্য পি পয়েন্টে যে তড়িৎক্ষেত্র হবে সেটাকে আমরা কত লিখতে পারি, যে সিগমা 2 বাই 2 এপসাইলন, আর তার ডিরেকশন কোন দিকে হচ্ছে, মাইনাস আই ক্যাপ বরাবর। তাহলে দুটো এরকম দেখা অ্যাড হয়ে গেল। তাহলে পি পয়েন্টে যে তড়িৎক্ষেত্রের রাশিমালা সেটা কত হবে আমাদের, যে এটাকে আমরা কত লিখতে পারি, যে দুটো যোগ হয়ে যাবে, তাহলে দুটোর আগে মাইনাস আছে, তাহলে কত হচ্ছে -1 বাই 2 এপসাইলন সিগমা 1 প্লাস সিগমা 2 ইন্টু আই ক্যাপ। সো এরকমটা হবে তড়িৎক্ষেত্রের রাশিমালা। তাহলে পি পয়েন্টে এটা তড়িৎক্ষেত্রের রাশিমালাটাকে বোঝাচ্ছে।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রিজন ওয়ানে তড়িৎ ক্ষেত্রের ওয়ানের একটা পয়েন্টকে যদি আমি পি পয়েন্ট ধরতাম তাহলে সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা এটা হতো। এবার দেখবো রিজন টু এর একটা পয়েন্টকে যদি পি পয়েন্ট হিসেবে ধরি তাহলে সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কেমন হবে। রিজন থ্রির একটা পয়েন্টকে যদি পি পয়েন্ট হিসেবে ধরি সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা আমাদের কেমন হবে। তাহলে দেখি, তাহলে রিজন টুতে ধরছি এবার পি পয়েন্টটা, তাহলে রিজন টুতে যদি আমার পি পয়েন্টটা থাকতো তাহলে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কেমন হবে। এই যে ধারণাগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু সব ভালোভাবে রিভিশন করো তোমরা, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখার মতো ব্যাপার, প্রত্যেকটা জিনিস তোমাদের এখানে এইভাবে মনে রাখতে হবে, কারণ এগুলো তোমাদের আবার পরে অন্য অঙ্কে কাজে লাগবে বা অন্য কিছু পড়তে গেলে সেখানে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে রিজন টু এর একটা পয়েন্টকে যদি আমি পি পয়েন্ট হিসেবে ধরতাম তাহলে পি পয়েন্টের জন্য এই দিকটাকে যদি আমি বলতাম পজিটিভ এক্স অক্ষ, তাহলে এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হতো, এইখানে এই এই 1 নম্বর পাতের জন্য 2 নম্বর পাতের জন্য, তাহলে 1 নম্বর পাতের জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হতো, এই দিক বরাবর প্লাস এক্স অক্ষ বরাবর হতো। তাহলে সেটাকে আমরা কীভাবে লিখতাম যে সিগমা 1/2 এপসাইলন, আর ডিরেকশন কোন দিকে হতো আই ক্যাপ বরাবর। সেরকম 2 নম্বর পাতের জন্য পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্র হতো তার অভিমুখ কোন দিকে হতো ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, এবং তার মান কত হতো সিগমা 2/2 এপসাইলন, ঠিক আছে। তাহলে কত হবে সিগমা 2/2 এপসাইলন, ডিরেকশন হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর। তাহলে এরকমটা আমাদের হতো। তাহলে পি পয়েন্টে টোটাল তড়িৎ ক্ষেত্র কত হতো, রিজন টুতে টোটাল তড়িৎ ক্ষেত্র কত হতো 1/2 এপসাইলন ইন্টু সিগমা 1 মাইনাস সিগমা 2 ইন্টু কী হতো আই ক্যাপ। এটা হচ্ছে রিজন টু এর একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। সেরকম রিজন থ্রির একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করতে গেলে আমরা কীভাবে করতাম, এবার রিজন থ্রির একটা পি পয়েন্টে একটা পয়েন্ট পিতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কেমন হবে সেটাকে আমরা দেখি, ঠিক আছে। তাহলে রিজন থ্রির একটা পয়েন্ট পিতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কেমন হবে সেটা আমরা বুঝি এবার। তাহলে রিজন ওয়ানের একটা পয়েন্টে হলো, রিজন টু এর একটা পয়েন্টে হলো, এবার রিজন থ্রির একটা পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্রের রাশিমালা দেখবো। তাহলে এখানে এই পি পয়েন্টে আমি তড়িৎ ক্ষেত্রের রাশিমালা বের করতে চাচ্ছি ধরো, এবং এই অভিমুখটাকে এই লম্ব অভিমুখটাকে আমি অবিলম্ব অভিমুখটাকে আমি আই ক্যাপ ধরে নিচ্ছি। তাহলে এখানে পজিটিভ আধান আছে এই 1 নম্বর পাতের জন্য, আর 2 নম্বর পাতের জন্য এখানে পজিটিভ আধান আছে। সো 1 নম্বর পাতের জন্য পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্র হবে সেটা কি হবে অবিলম্ব বরাবর হবে, তাহলে তল থেকে বাইরের দিকে হবে, তাহলে এই বাইরের দিকে হবে এরকমের। তাহলে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কত হবে সিগমা 1/2 এপসাইলন, আর কোন দিক বরাবর হবে প্লাস আই ক্যাপ বরাবর হবে। আর সিগমা টুর জন্য পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কত হবে সেটা হবে সিগমা 2/2 এপসাইলন, আর তারও অভিমুখ কোন দিকে হবে এই প্লাস আই ক্যাপ বরাবর হবে। তাহলে সেরকমটা হবে, তাহলে দুটো এখানেও অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে রিজন 1 আর 3তে কী হয়ে যাচ্ছে এরা অ্যাড হয়ে যাচ্ছে, আর রিজন কী হচ্ছে 2তে এখানে কী হচ্ছে অপোজিট হচ্ছে। তো সিগমা 1 প্লাস সিগমা 2/2 এপসাইলন ইন্টু কী হবে আমাদের আই ক্যাপ, এরকমটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই আইডিয়া কিন্তু পরেও কাজে লাগবে, সেই জন্য এখানে আমি তোমাদের বলে দিলাম, কিন্তু এটা মাথায় রেখো, ভালো করে মাথায় রেখো এটা। তাহলে তাহলে এটা হবে আমাদের তড়িৎ ক্ষেত্রের রাশিমালা, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরের কোয়েশ্চেনটা দেখো, এরপরের কোয়েশ্চেনে কি বলছে যে পাশের চিত্রে দেখানো পরিবাহী পাত দুটিতে Q1 ও Q2 আধান প্রদান করা হয়েছে, 4টি তলে বণ্টিত আধানের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে এই যে 4টে তল, এই 4টে তলে বণ্টিত আধানের পরিমাণ নির্ণয় করতে হবে, মানে আসলে এরকম পাতগুলো এরকম মোটা মোটা অ্যাকচুয়ালি আছে এরকমের, ঠিক আছে, এরকম এরকম আছে অ্যাকচুয়ালি পাতগুলো, ঠিক আছে। তাহলে পাত হলে তার কটা এরকম সারফেস থাকবে, টোটাল 4টে সারফেস থাকবে না এরকম। এই একটা পাতের কটা সারফেস আছে, দুটো এরকমের। তার পাশে যে পাতটা আছে তারও এরকম কটা সারফেস আছে, এরকম দুটো সারফেস আছে, ঠিক আছে। তাহলে এরকমভাবে টোটাল কটা সারফেস হলো 4টে। তাহলে এটাকে বলতে পারি আমি ফার্স্ট সারফেস, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে এরকম 4টে তলে আধান বণ্টিত হয়ে থাকবে, কোন তলে কতটা থাকবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি ধরে নেব যে এই তলে, এই প্রথম তলে কতটুকু আধান আছে Q1, তার পরের তলে কতটুকু আধান আছে Q2, তার পরের তলে কতটুকু আধান আছে Q3, তার পরের তলে কতটুকু আধান আছে Q4। এরকমভাবে 4টে তলে আধান বণ্টিত হয়ে আছে, ঠিক আছে। তাহলে এই 4টে তলে যদি এরকম আধান বণ্টিত হয়ে থাকে তাহলে তড়িৎ ফ্লাক্সের রাশিমালাটা কেমন হবে সেটা আমি এখন বের করে দেখাবো তোমাদের, ঠিক আছে। তাহলে তাহলে কী হবে এখানে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা, সরি তড়িৎ ক্ষেত্র না তো, মানে আধান কীভাবে বণ্টিত হয়েছে কোন তলে কতটা আছে সেটা আমাকে এখানে বের করে দেখাতে হবে। তাহলে সেটা করার জন্য দেখো একটা জিনিস আমাদের ইউজ করতে হবে। এই কোয়েশ্চেনটা এই সেম আইডিয়া থেকে কোয়েশ্চেন কিন্তু WBJEতে এসেছিল 2 বছর আগে। জিজ্ঞাসা করেছিল যে এরকম Q1 এর একটা ভ্যালু বলে দিয়েছিল, Q2 এর একটা ভ্যালু বলে দিয়েছিল, ওই ধরো 10 কুলম বললো, কোনো একটা -20 কুলম বললো, এরকম বললো, দিয়ে বলেছিল যে এই 4টে তলের প্রতিটা তলে কত কত করে তড়িৎ ফ্লাক্স থাকবে, মানে কত কত করে আধান থাকবে সেটা বের করতে বলেছিল, ঠিক আছে। যেরকম কোয়েশ্চেন নিটেও এসেছে, WBJEতেও এসেছে, ঠিক আছে, সরি মানে JEE মেন্সেও এসেছে, সব পরীক্ষাতেই এই আইডিয়াগুলো থেকে কোয়েশ্চেন আসে। তাহলে এই আইডিয়াগুলো রিভিশন করাটা কিন্তু জরুরি, এগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করতে সাহায্য করবে অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য, বা বোর্ডের এক্সামেও তোমাদের হেল্প করবে, ঠিক আছে। কাজে এইগুলো আমি একটু তাড়াতাড়ি বলছি, কিন্তু তোমরা এগুলো একটু ভিডিওগুলো একটু একবার না বুঝতে পারলে আরেকবার দেখো, ঠিক আছে, দেখে একটু বোঝার চেষ্টা করো, এবং এই আইডিয়াগুলো কিন্তু নোট করে রাখো, বা আমার এই পিডিএফটা দেখো একটু, ঠিক আছে, পড়ে দেখো, তাহলে বুঝতে পারবে জিনিসগুলো। তাহলে কি আছে এখানে দেখো,
এখানে এই চারটে তলে আধান বন্টিত কতটা করে বন্টিত আছে সেই জন্য আমি কী ধরলাম, প্রথম তলে Q1 আধান ধরেছি, তারপরের তলে কতটুকু আধান ধরেছি Q2, তারপরের তলে Q3 আধান ধরেছি, তারপরের তলে আমি Q4 আধান ধরেছি। এবার আমি কি বলছি যে আমরা জানি যে একটা পরিবাহীর ভেতরের একটা পয়েন্ট, এখানে পরিবাহীর কথা বলেছিল যে একটা পরিবাহীর ভেতরের কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান কত হয়, 0 হয়। এটা আমি পড়াতেও বলেছিলাম যে পরিবাহীর ভেতরে আয়তন আদান ঘনত্ব হচ্ছে 0 হয়, আর সেই জন্য পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, এখানে 0 হবে। এখন কথা হচ্ছে এই পি পয়েন্টে যদি তড়িৎ ক্ষেত্র 0 হয়, একটা যদি এক্সট্রিমলি তোমার যদি এরকম পাতলা পাত থাকে, সেটা যদি এরকম সুষমভাবে আহিত থাকে, তাহলে এই সিগমা যদি এর আধান ঘনত্ব হয়, তাহলে এর কাছাকাছি একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কত হয়, এর কাছাকাছি একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা হয় সিগমা বাই 2ε। এরকম যদি একটা পাতের জন্য আমি তড়িৎ ক্ষেত্রের রাশিমালা বের করি, তাহলে এরকমটা দাঁড়াবে সিগমা বাই 2ε। এটা হচ্ছে একটা পাতের জন্য তড়িৎ ক্ষেত্রের রাশিমালা, ঠিক আছে। এখানে আমরা ওইটা ইউজ করবো না, যে আমরা কি জানি পরিবাহী পৃষ্ঠের কাছাকাছি একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কত হয়, যদি পরিবাহীটা সুষমভাবে আহিত হতো, পরিবাহীর ক্ষেত্রীয় আধান ঘনত্ব যদি সিগমা হতো, তাহলে পরিবাহীর ক্ষেত্রীয় আধান ঘনত্ব যদি সিগমা হতো, তাহলে পরিবাহীর ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্র হতো, পৃষ্ঠে যে তড়িৎ ক্ষেত্র হতো, তার মান কত হতো, সিগমা বাই এপসাইলন এটা হতো, ঠিক আছে। এটা আমরা পড়েছিলাম, কিন্তু এইখানে আমরা সেটা ধরবো না, কারণ এখানে পরিবাহীর বাইরের ভেতরের পুরো অংশটাকে ধরে এরকম বলা হচ্ছে যে সিগমা বাই এপসাইলন, কিন্তু এখানে শুধুমাত্র একটা পাথ হিসেবে বলা হচ্ছে, এরকম একটা যেন এই পাশটাই শুধু আছে, সেখানে যদি আধান ঘনত্ব সিগমা হয়, তাহলে তার কাছাকাছি একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান হয় সিগমা বাই 2ε, ঠিক আছে। এখানে আমরা সিগমা বাই 2ε ইউজ করব, সিগমা বাই এপসাইলনটা এখানে ইউজ করব না, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি হচ্ছে এখানে, যে তোমার তাহলে এইখানে আমি একটা গাউসীয় তল ধরেছি, এইখানে এই যে একটা ডট ডট করে যে একটা তলকে দেখিয়েছি, এই ডট ডট করে দেখানো যে তলটা, এটা আমার কি হিসেবে কাজ করছে, এটা আমার এখানে গাউসীয় তল হিসেবে কাজ করছে। এই যে দেখানো যে তলটা, এটা আমার কি হিসেবে কাজ করছে, একটা গাউসীয় তল হিসেবে কাজ করছে। এই তলটা হচ্ছে আমাদের গাউসীয়, এটা কিন্তু ক্লোজড আছে চারদিকে, ঠিক আছে। চারদিকে যেন একটা এরকম আয়তঘন টাইপের এরকম একটা ক্লোজড সারফেস নেওয়া হয়েছে, ঠিক আছে, এরকম একটা ক্লোজ সারফেস নেওয়া হয়েছে। তাহলে ক্লোজ সারফেসের অভ্যন্তরে এই পি পয়েন্টটা আছে, এবং পি পয়েন্টে আমি কি বললাম, তড়িৎ ক্ষেত্র কি 0। তাহলে এই Q2 যে তল, এটা অ্যাকচুয়ালি একটা তল, যেটা আমি ছবিতে এরকম দেখাইনি, এটা কিন্তু একটা তল Q2। তাহলে Q2 তলে যে আধান আছে, তাহলে আধান ঘনত্ব যদি সিগমা 2 হয়, বা এই সবগুলোর এই তলেরই ক্ষেত্রফল যদি আমি এ করে ধরি, সবগুলি তলেরই যদি ক্ষেত্রফল এ করে ধরি, তাহলে এই Q2 সারফেসের আধান ঘনত্ব কত হবে, আধান ঘনত্ব হবে মানে ক্ষেত্রীয় আধান ঘনত্ব হবে কত, Q2 বাই এ, এটা হবে ওই Q2 তলের আধান ঘনত্ব, ক্ষেত্রীয় আধান ঘনত্ব। তাহলে সিগমা 2 ইজিক্যাল টু কী হলো, Q2 বাই এ হলো, ঠিক আছে। তাহলে এই পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্র হবে এইটার জন্য, এই যে Q2 আধান আছে তার জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কত হবে, সেটা আমরা বের করতে পারি। আবার এই Q3-র জন্য পি পয়েন্ট তড়িৎ ক্ষেত্র কত হবে, সেটাকে বের করতে পারি। তাহলে আবার দেখো একটা জিনিস খেয়াল করে এখানে, আচ্ছা আমার বোঝানোটা একটু জটিল হয়ে গেল, সরি। দেখো এইভাবে আমরা ইজিলি ভাবি যে জিনিসটা, যে এইটা আমাদের গাউসীয় তল, এই যে তলটাকে দেখাচ্ছিলাম এটা আমাদের গাউসীয় তল, পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0। তাহলে পি পয়েন্টে যদি তড়িৎ ক্ষেত্র 0 হয়, তার মানে কি গাউসীয় তলের ভেতরে টোটাল কতটা আধান আছে, 0 আধান আছে। এবং আমরা বলছি পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র 0 হবে, কারণ পি পয়েন্টটা কোথায় আছে, পরিবাহীর ভেতরে আছে, আর পরিবাহীর ভেতরে তড়িৎ ক্ষেত্র 0 হয়। তাহলে পরিবাহীর ভেতরে যে আধানগুলো আছে তাদের সমষ্টি নিশ্চয়ই 0 হতে হবে, তবেই পি পয়েন্ট তড়িৎ ক্ষেত্র 0 হবে। তাই এই গাউসীয় তলের ভেতরে কতটুকু আধান আছে, এই Q2 আর Q3 আধান কোথায় আছে, এই গাউসীয় তলটার ভেতরে আছে। তাহলে এই Q2 প্লাস Q3 মিলে টোটাল তোমার কত হবে, 0 হবে। তাহলে আমরা বলতে পারি যে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু কী হবে, 0 হবে। তাহলে যেহেতু পি পয়েন্টটা পরিবাহীর ভেতরে আছে, তাহলে Q2 প্লাস Q3 ইজিক্যাল টু কত হলো আমাদের, 0 হলো। তাহলে Q2 ইজিক্যাল টু কী হলো, মাইনাস Q3 হলো, Q2 ইজিক্যাল টু কী হলো, মাইনাস Q3। তাহলে একটা রেজাল্ট আমরা পেলাম। আবার আমরা এভাবে বলতে পারি যে Q1 যে আধানটা প্রথম পরিবাহীতে দেওয়া হয়েছিল, সেই প্রথম পরিবাহীটার দুটো পাত আছে, দুটো তল আছে। আবার Q2 যে পরিবাহীটা, তারও দুটো এরকমের তল আছে। তাহলে এই Q1 আধানটা প্রথম পরিবাহীটার দুটো তলে বণ্টিত হয়েছে, তাহলে Q1 ইজিক্যাল টু কী লিখতে পারি আমরা, Q1 প্লাস Q2।
আবার এই ক্যাপিটাল কিউ টু আধানটা এই এর দুটো তলে বন্টিত হয়েছে, তাহলে কিউ টু ইজ ইকাল টু কত লিখতে পারি আমরা, কিউ থ্রি প্লাস কিউ ফোর লিখতে পারি, এরকমটা লিখতে পারি। তাহলে এই দেখো কতগুলো আমরা রেজাল্ট পেলাম, যে এই কিউ ওয়ান সমান এটা পেলাম, কিউ টু ইজ ইকাল টু এটা পেলাম, এইটা পেলাম একটা, কিউ টু ইজ ইকাল টু মাইনাস কিউ থ্রি। আরেকটা জিনিস আমরা করতে পারি, এখানে আমি বলছি পি পয়েন্টটা পরিবাহের ভেতরে আছে, তাহলে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র জিরো, তাহলে এই সবগুলো পাতের জন্য আমরা তড়িৎ ক্ষেত্র পি পয়েন্টে বের করি। তাহলে সবগুলো পাতের জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কী হবে, এই প্রথম যে পাতটা ছিল, এই যে এখানে যে পাতটা ছিল তার জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কী হবে। আমরা কি জানি, একটা পাত যদি এরকম থাকে সুষমভাবে আহিত, সিগমা ক্ষেত্র যদি তার আধান ঘনত্ব হয়, তাহলে তার কাছাকাছি একটা পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কত হয়, সিগমা বাই টু এপসাইলন, এটা হয়। তাহলে এই কিউ ওয়ান আধান আছে সেই পাতের জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কী হবে, সেটা রাশিমালা হবে কিউ ওয়ান বাই টু এ এপসাইলন, এরকমটা হবে। তাহলে কিউ ওয়ান বাই এ কেন হলো, কারণ কিউ ওয়ান বাই এ বোঝাচ্ছে এই 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 তলটার ক্ষেত্র আদান ঘনত্ব। সো কিউ ওয়ান বাই এ বোঝাচ্ছে ওই তলটার ক্ষেত্র আদান ঘনত্ব, এবং তার অভিমুখ কোন দিকে হবে, অভিমুখ হবে এই দিক বরাবর, কারণ আমি ধরে নিচ্ছি এখানে সব পজিটিভ চার্জই দেওয়া হয়েছে, কিউ ওয়ান কিউ টুকে পজিটিভ চার্জ দেওয়া হয়েছে, নেগেটিভ হলে কী হবে, তার আগে ওই নেগেটিভ বসিয়ে দেবে তুমি, তাহলে হয়ে যাবে, যে রেজাল্টটা আমরা পাবো সেই রেজাল্টের আগে নেগেটিভ বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এরকমটা হবে এর জন্য। সেরকমভাবে এই কিউ টুর জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, সেটাও এই দিক বরাবর হবে, এবং তার মান কত হবে, তার মান হবে এরকমের, যে কিউ টু বাই কী হবে, টু এ এপসাইলন, এই দিকটাকে আমি পজিটিভ বলছি, এই ডিরেকশনটাকে আমি পজিটিভ বলছি, ঠিক আছে, এটা যেন পজিটিভ আইকেম আমার। তাহলে কী হচ্ছে আমাদের, কিউ টু বাই কী হবে, টু এ এপসাইলন। সেরকমভাবে কিউ থ্রির জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের যে রাশিমালাটা হবে সেটা কত হবে, কিউ থ্রি বাই কী হবে, টু এ এপসাইলন। আর কিউ ফোরের জন্য তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কী হবে, এখন কিউ ফোরের জন্য তড়িৎ ক্ষেত্র যে হবে পি পয়েন্টে, সেটার ডিরেকশন কোন দিকে হবে, সেটার ডিরেকশন কিন্তু এরকম নেগেটিভ বরাবর হবে, নেগেটিভ এক্স অক্ষ বরাবর হবে, যদি আগেরগুলো পজিটিভ হতো। তাহলে কিউ ফোরের জন্য কী হলো, তাহলে এই ওই তলটার জন্য কী হলো, এরকম হবে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। তাহলে সবগুলো সমষ্টি কী হবে, জিরো হবে, কারণ পি পয়েন্টে টোটাল যে তড়িৎ ক্ষেত্র সেটা কী হবে আমাদের, জিরো হবে। তাহলে আরেকটা রেজাল্ট আমরা কিন্তু পেলাম, ঠিক আছে। তাহলে কী কী রেজাল্ট আমরা পেলাম, তাহলে সেটাকে যদি আমি এখানে লিখে দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। যে আমি বললাম যে এরকমের দুটো আমাদের পরিবাহী পাত আছে, তাদের তোমার ক্ষেত্রফল সবারই সমান ধরা হচ্ছে। তাহলে এইবার এটাতে কিউ ওয়ান আধান দেওয়া হয়েছিল, যে আধানটা এর দুটো তলে এরকমভাবে বন্টিত হয়েছে, ঠিক আছে। তাহলে এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা জিরো হয়েছে, এবং আমরা বলেছি যে কী কী রেজাল্ট আমরা পেয়েছি, লিখি আমরা এখানে একটা একটা করে, যে কিউ ওয়ান আধানটা দুটো সারফেসে বন্টিত হয়েছে, তাহলে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কী বলবো, কিউ ওয়ান প্লাস কিউ টু, এরকমটা হয়েছে। সেরকম কিউ টু আধানটা ওই দুটো তলে এমনভাবে বন্টিত হয়েছে যেন কিউ থ্রি প্লাস কিউ ফোর, এই দুটো সমষ্টি হচ্ছে এটা, কিউ টু ইজ ইকুয়াল টু বলতে পারি কিউ থ্রি প্লাস কিউ ফোর, সে কিউ টু হচ্ছে টোটাল আধান ছিল। আর আমরা কি বলছি, যে কিউ টু ইজ ইকুয়াল টু কী ছিল আমার, কিউ টু ইজ ইকুয়াল টু ছিল মাইনাস কিউ থ্রি, কিউ টু ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ থ্রি। আর কি বলা হচ্ছে এখানে, যে তোমার পি পয়েন্টে যে সবগুলোর জন্য যে তড়িৎ ক্ষেত্র সেটা কী হয়েছে, জিরো হয়েছে, সেটাকে আমরা এইভাবে লিখেছিলাম, কিউ ওয়ান বাই টু এপসাইলন প্লাস কী হচ্ছে কিউ টু বাই টু এপসাইলন প্লাস কী হচ্ছে কিউ থ্রি বাই টু এপসাইলন মাইনাস কী হচ্ছে কিউ ফোর বাই কী হচ্ছে টু এ এপসাইলন। সেই সবগুলো সমষ্টি কী হবে, জিরো হবে। তাহলে বা আমরা কি লিখতে পারি, যে কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি মাইনাস কিউ ফোর, এটা ইজ ইকাল টু কি, জিরো। এখন কিউ টু সমান তো মাইনাস কিউ থ্রি, বা কিউ টু প্লাস কিউ থ্রি ইজ ইকাল টু জিরো। তাহলে এটাকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিই তাহলে কী পাবো, কিউ ওয়ান ইজ ইকাল টু কিউ ফোর পাবো, যেহেতু কিউ টু প্লাস কিউ থ্রি মিলে জিরো হচ্ছে, তাহলে কিউ ওয়ান ইজ ইকাল টু কিউ ফোর হচ্ছে। তাহলে কিউ ওয়ান ইজ ইকাল টু যদি কিউ ফোর হয়, তাহলে এটা আমরা পেলাম যে কিউ ওয়ান ইজ ইকাল টু কিউ ফোর, আর এখান থেকে আমরা কি পেলাম, কিউ টু ইজ ইকাল টু মাইনাস কিউ থ্রি। এখন দেখো সবগুলোকে টোটাল আধানকে যদি যোগ করে দেখি আমরা, যে কিউ ওয়ান প্লাস কিউ টু ইজ ইকাল টু কত হলো আমাদের, কিউ ওয়ান প্লাস কিউ টু হলো যে কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি প্লাস কিউ ফোর, এরকমটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এবার কিউ টু প্লাস কিউ থ্রি মিলে কী হয়েছে, জিরো হয়েছে।
তাহলে আমরা কি বলতে পারি Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু কী হয়েছে Q2 প্লাস Q3 মিলে 0, আর Q1 আর Q4 তো সমান, তাহলে Q1 আর Q4 এর জায়গায় জায়গায়ও যদি আমি Q1 লিখে দিই আর এটার পরিবর্তে যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে কী পাবো আমরা 2Q1 ইজ ইকুয়াল টু এইটা। তাহলে Q1 ইজ ইকুয়াল টু কী হলো, Q1 ইজ ইকুয়াল টু হবে Q1 প্লাস Q2 বাই কী হবে আমাদের 2। সো এটাই কী হবে, এটা Q4 এর সাথে সমান হবে। সো Q1 ইজ ইকুয়াল টু কী হলো, Q1 প্লাস Q2 বাই 2 সমান হচ্ছে Q4। তাই এইটা আমাদের হলো একটা রেজাল্ট। আর Q1 ইজ ইকাল টু কী পেলাম আমরা, আর Q2 ইজ ইকাল টু কী পেলাম মাইনাস Q3, Q2 ইজ ইকাল টু পেলাম মাইনাস Q3। তাহলে Q2 ইজ ইকাল টু কত হবে, Q1 প্লাস Q2 মিলে ক্যাপিটাল Q1 প্লাস ক্যাপিটাল Q2 মিলে ছিল আমাদের হচ্ছে সরি এখানে ভুল বলেছি, সেটা ক্যাপিটাল Q1 ইজ ইকাল টু কী বলেছিলাম আমরা Q1 প্লাস Q2। তাহলে Q2 ইজ ইকাল টু কত হবে, ক্যাপিটাল Q1 মাইনাস স্মল Q1। তাহলে এটা ইজ ইকাল টু কি লিখতে পারি Q1 মাইনাস Q1 প্লাস Q2 বাই কি হচ্ছে আমাদের 2। তাহলে এটাকে কত বলতে পারি আমি Q1 মাইনাস Q2 বাই 2। তো এটা হচ্ছে আমাদের Q2 এর ভ্যালু, তো এটা আমাদের Q2 এর ভ্যালু, ঠিক আছে। সো Q2 ইজ ইকাল টু এটা হলো, আর Q3 ইজ ইকাল টু কী হলো, Q3 ইজ ইকাল টু তো মাইনাস Q2। তাহলে Q3 ইজ ইকাল টু কত হবে মাইনাস Q1 মাইনাস Q2 বাই কী হবে 2 হবে। তাহলে আধান কীভাবে বণ্টিত হলো, তাহলে এরকম আমাদের তল আছে, এরকম আমাদের পরিবাহীর 4টে তল আছে, এবং সব পরিবাহী সবগুলি তলের ক্ষেত্রফলকে আমরা কি ধরছি সমান ধরছি। তাহলে এটাতে যদি Q1 আধান দেওয়া হয়, এটাতে যদি Q2 আধান দেওয়া হয়, তাহলে এই 4টে তলে বণ্টিত আধানের পরিমাণ কত হবে, Q1 Q2 Q3 Q4 এর মান কত হবে। তাহলে আমরা কি পেলাম যে এই Q1 আর Q4 এর ভ্যালু ইকুয়াল হলো, এবং Q1 ইজ ইকুয়াল টু Q4 ইজ ইকুয়াল টু কত হলো আমাদের Q1 প্লাস Q2 বাই কী হলো 2, আর Q2 ইজ ইকুয়াল টু কী হলো মাইনাস Q3, আর Q2 এর ভ্যালু কত হলো, Q2 এর ভ্যালু হলো Q1 মাইনাস Q2 বাই 2, আর Q3 এর ভ্যালু হলো মাইনাস Q2, দ্যাট ইজ মাইনাস Q1 মাইনাস Q2 বাই কি 2। এইভাবে এই 4টে তলে আধান বণ্টিত হয়ে থাকবে। এই রেজাল্টগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এই যে কোয়েশ্চেনগুলো করানো হচ্ছে এগুলো এক টাইপের থিওরির মতো ভাবো, যে এগুলো তোমাদের মাথায় রেখে কিন্তু যেতে হবে এক্সাম হলে, তবেই তুমি কিন্তু করতে পারবে সব জিনিসগুলো। বিভিন্নভাবে এই জিনিসগুলো আমাদের নানা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে আমরা কিছু আইডিয়া শিখবো নতুন নতুন, ঠিক আছে, সেগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রচুর প্র্যাকটিস আমাদের দরকার কোয়েশ্চেনের, এগুলো আমি করাবো কোয়েশ্চেন প্র্যাকটিস, কিন্তু আগে এই কনসেপ্টগুলো আরেকটু বিল্ড আপ করে নাও, তড়িৎ বিভবটা একটু পড়িয়ে নিই, তারপরে অনেক কোয়েশ্চেনে আমরা প্র্যাকটিস করবো এখানে, ঠিক আছে। তাহলে দেখো আরও দুটো কোয়েশ্চেন আছে, কিন্তু ওটা আমি আর আজকে করাতে যাচ্ছি না, কারণ তাহলে আচ্ছা করিয়েই দিই এটা, তাহলে তোমাদের বেটার হবে, আরেকদিন না হলে আবার আলাদা করে বলতে হবে। তাহলে দেখো করিয়ে দিই, এটা একটু বড় হবে ভিডিওটা, দরকার থাক তাহলেও করিয়ে দিই এটা আজকে, তাহলে শেষ হয়ে যাবে এটা। এখানে কি বলা হচ্ছে দেখো, যে দুটি আধান কিউকে নির্দিষ্ট দূরত্বে অনুভূমিকভাবে এবং দৃঢ়ভাবে রাখা আছে, মানে এদেরকে নড়তে চড়তে দিচ্ছি না আমি, যে এখানে দুটো আধান আছে কিউ, এই একটা কিউ এই দুটো আধানকে আমরা আটকে রেখেছি, নড়তে চড়তে দিচ্ছি না, ওদেরকে একদম আটকে রাখা হয়েছে, দৃঢ়ভাবে রাখা আছে। আধান দুটির ঠিক মধ্যবর্তী স্থানে ছোট হাতের কিউ মানের আরেকটা আধান রাখা হলো, এদের ঠিক মিডিলে ছোট হাতের কিউ মানের আরেকটা আধান রাখা হয়েছে। আমি কি বলেছিলাম তোমাদের আজকে পড়ানোর শুরুতে, যে দুটো সমমানের সমধর্মী যদি আধান থাকে, সেই সমমানের সমধর্মী আধানের ঠিক মিডিল পয়েন্টে তড়িৎক্ষেত্র 0 হয়। আর যে পয়েন্টে তড়িৎক্ষেত্র 0 হয় সেই পয়েন্টে তুমি যে আধানই রাখো না কেন তার উপর বল কিন্তু 0 হবে বাকি আধানগুলোর জন্য। তাহলে এখানে এই আধানগুলোর জন্য এই পি পয়েন্টে তড়িৎক্ষেত্র হচ্ছে একদম মিডিল পয়েন্টে তড়িৎক্ষেত্র হচ্ছে 0। তাহলে ওই পয়েন্টে তুমি যে আধানই রাখো না কেন তার উপর টোটাল বল কত হয়ে যাবে, কিন্তু 0। তাহলে পি পয়েন্টে এখানে কত বল হয়ে যাবে, পি পয়েন্টে বল হয়ে যাবে তড়িৎক্ষেত্র কত হয়ে যাবে 0, এবং ওই পয়েন্ট যে আধানই রাখো না কেন তার উপর বল 0 হবে। কারণ এফ ইজ ইকুয়াল টু কী হয়, কিউই আমরা পড়েছিলাম, ই মানে ওই পয়েন্টে তড়িৎক্ষেত্র, আর কিউ মানে কতটা আধান তুমি এখানে রেখেছো। তাহলে ই যদি 0 হয়ে যায় তাহলে তুমি পজিটিভ নেগেটিভ যে আধানই ওই পয়েন্টে রাখো না কেন, ওই পয়েন্টে যে ক্রিয়াশীল বল হবে, স্থিরতাড়িতিক বল হবে ওই কিউ চার্জটার উপর, সেটা কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, তাহলে এরকম মিডিল একটা পয়েন্টে রাখা হয়েছে, এই যে মিডিল পয়েন্টে কিউ আধানটাকে আমি রেখেছি, এইখানে একটা কিউ আধান আছে, এখানে একটা কিউ আধান আছে, আর তাদের ঠিক মিডিলে কিউ মানের আরেকটা আধান রাখা হয়েছে। এরপর কী করা হয়েছে, এবার মধ্যবর্তী স্থানে রাখা আধানকে সাম্যাবস্থান থেকে কিছুটা সরিয়ে দেওয়া হলো। এটা তাহলে সাম্যাবস্থান, এটা কী ধরনের সাম্যাবস্থা, এটা হচ্ছে অস্থির সাম্যাবস্থা। স্যার সুস্থির আর অস্থির সাম্যাবস্থা কী করে বুঝবো, যে সুস্থির সাম্যাবস্থা হচ্ছে সেই ধরনের সাম্যাবস্থা যে সাম্যাবস্থায় তোমার
না না, এটা এটা সুস্থির সাম্যাবস্থা, এটা এটা অস্থির সাম্যাবস্থা নয়। অস্থির সাম্যাবস্থা হলে যে তোমাকে যদি একটা পয়েন্ট থেকে, ধরো একটা এরকম বাটি আছে, তো বাটির এখানে একটা ভর আছে, মাস আছে, এই মাছটাকে যদি এখান থেকে আমি ছেড়ে দিই তাহলে মাছটা কী হবে, এই বাটির এখানে যদি একটা মার্বেল রেখে আমি ছেড়ে দিই তাহলে মার্বেলটা কী হবে, এরকমভাবে নড়তে থাকবে, এরকম এই নড়তে থাকবে, এরকম নড়তে থাকবে, নড়তে 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 কী হবে, আবার এইখানে এসেই সে থামবে, এইখানে এসেই সে থামবে। তাহলে এই যে এই পয়েন্টে যে সাম্যাবস্থা, সেটা সেটা কী ধরনের সাম্যাবস্থা, সুস্থির সাম্যাবস্থা। ঠিক আছে, কিন্তু এই বাটিটাকে যদি আমি উল্টে দিতাম আর এখানে যদি একটা মার্বেলকে রাখতাম, তাহলে মার্বেলকে এদিক ওদিকে একটু টোকা দিলেই মার্বেলটা কী হতো, এই ওপরের পয়েন্ট থেকে সরে যেত এবং কখনোই আর এই পয়েন্টে ফিরে আসতো না। তাহলে এই ধরনের সাম্যাবস্থা হচ্ছে অস্থির সাম্যাবস্থা। সুস্থির সাম্যাবস্থা স্থিতিশক্তি সর্বনিম্ন হয়, আর অস্থির সাম্যাবস্থা স্থিতিশক্তি বেশি হয়, সব থেকে ম্যাক্সিমাম হয়। তাহলে দেখো এটা অনেক, এখানে স্থিতিশক্তি ম্যাক্সিমাম আশেপাশের অঞ্চল থেকে, তাই আমি বলছি এইটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে তার অস্থির সাম্যাবস্থান। যে পয়েন্ট থেকে সরিয়ে দিলে বস্তুটাকে, বস্তু আর ওই অবস্থানের দিকে ফিরে যাবে না, সেটা হচ্ছে তার অস্থির সাম্যাবস্থা। কিন্তু যে সাম্যাবস্থান থেকে বস্তুকে সরিয়ে দিলে, যে সাম্যাবস্থানে বস্তুর স্থিতিশক্তি ম্যাক্সিমাম, বা একটা সাম্যাবস্থানে বস্তুর স্থিতিশক্তি হয় ম্যাক্সিমাম হয়, না হয় মিনিমাম হয়। যদি সুস্থির সাম্যাবস্থান হয় সেই সাম্যাবস্থানের স্থিতিশক্তি মিনিমাম হবে, এবং তুমি যদি একটা বস্তুকে ওই সাম্যাবস্থান থেকে সরিয়ে দাও তাহলে বস্তু আবার ওই সাম্যাবস্থানের দিকে ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু অস্থির সাম্যাবস্থানে আর ফিরে আসার চেষ্টা করবে না। এখানে এই কিউ, এই মাঝের যে আধান কিউ যেটা তুমি রেখেছিলে, তাকে যদি তুমি সাম্যাবস্থান থেকে একটুখানি সরিয়ে দাও, কিউ আধানটাকে ধরো একটু সরিয়ে দিলে, তাহলে এই বি বিন্দুতে রাখা কিউ আধানটা কী করছে, এই প্লাস কিউ আধানটাকে এই দিক বরাবর বিকর্ষণ করছে, মানে এদিকে ও কী করছে, ঠেলছে ওকে। আর এই মাইনাস কিউ আধানটাও একে কী করছে, অপোজিটে বিকর্ষণ করছে। কিন্তু দেখো এই মাইনাস কিউ আধানের জন্য বিকর্ষণ বলটা বেশি হবে, কারণ এই দূরত্বটা এখানে কি কম। তাহলে এই কিউ আধানটা এই দিকে কি করবে, একটা বল অনুভব করবে। কোন দিকে, এই সাম্যাবস্থানের দিকে একটা বল অনুভব করবে, মানে সে সাম্যাবস্থানের দিকে ফিরে আসতে চাইছে। তাহলে যদি সাম্যাবস্থানের দিকে ফিরে আসতে চায় তাহলে সেই ধরনের সাম্যাবস্থানকে আমরা বলি সুস্থির সাম্যাবস্থা। আর সাম্যাবস্থানের দিকে যদি কখনোই ফিরে আসতে না চায় তাহলে সেটাকে বলতাম অস্থির সাম্যাবস্থা। তাহলে এখানে সাম্যাবস্থানের দিকে ফিরে আসতে চাইছে, কিন্তু এখানে একটা সরল দোলগতি হচ্ছে, সেই সরল দোলগতির কম্পাঙ্ক আমাকে বের করতে বলেছে। তাহলে এটা আমরা কীভাবে করবো, দেখো যে আমি বলছি এখানে যে এখানে একটা কিউ আধান আছে, এখানে একটা কিউ আধান আছে, এখানে একটা কিউ আধান আছে, এটাকে বলা হচ্ছে এ পয়েন্ট, এটাকে বলা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এই ঠিক মিডিলে আরেকটা আধান কিউ রেখেছিলাম আমি, ঠিক আছে। এবার কিউ আধানটাকে মিডিল থেকে একটু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এই মিডিল পয়েন্টটাকে ধরো আমি পি পয়েন্ট বলছি, তাহলে বা ও পয়েন্ট বলছি, ও থেকে একটু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাকে কোনো একটা দিকে, তাহলে এটাকে বলা হচ্ছে ধরো এল, এটাকে বলা হচ্ছে এল, এটাকে বলা হচ্ছে এল। তাহলে এই ও থেকে, তাহলে এটাকে এক্স অক্ষ বলা হচ্ছে, তাহলে এক্স অক্ষ বরাবর এই মিডিলে রাখা কিউ আধানটাকে কোনো একটা দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটা বি এর দিকে হতে পারে, এ এর দিকে হতে পারে, কিছু একটু সরিয়ে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে। তাহলে সরিয়ে যদি আমি নিয়ে যাই, কোনো একটা দিকে যদি আমি সরিয়ে নিয়ে যাই, ধরো একটু বি এর দিকে সরিয়ে আনলাম, কতটুকু সরিয়েছি, এক্স দূরত্ব সরিয়েছি। তাহলে কিউ আধানটা আমার এখন এখানে আছে, তাহলে কিউ আধানের উপর ইফেক্টিভ একটা ফোর্স কাজ করবে কোন দিকে, ও এর দিকে, যার জন্য বস্তুটা ও এর দিকে আসতে চাইবে, কিন্তু ও এর দিকে আসতে গিয়ে সে একটা গতিশক্তি লাভ করবে, সেই গতিশক্তির জন্য সে ওকে ক্রস করে আবার এদিকে চলে যাবে, তখন আবার সে এই দিকে একটা বল অনুভব করবে, তাহলে এইভাবে আবার সে ও এর দিকে আসতে চাইবে, কিন্তু ওকে ক্রস করে আবার ওই দিকে চলে যাবে, এইভাবে সরল দোলগতির মতো সে এরকমভাবে এইটুকুর মতো দুলতে থাকবে। তাহলে এই সরল দোলগতির কম্পাঙ্ক তোমাকে বের করতে বলেছে এখানে। তাহলে কীভাবে এই কম্পাঙ্কটা বের করতে পারি দেখি আমরা, যে কীভাবে এই কম্পাঙ্কটাকে বের করে দেখানো যেতে পারে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই পয়েন্টে যদি এখন থাকে, এই পি পয়েন্টে যদি কিউ চার্জটা থাকে, তাহলে পি পয়েন্টে উপস্থিত যে কিউ চার্জ তার উপর ইফেক্টিভ যে এখন ফোর্স, সেই ফোর্সটা কত সেটা আমি এখন বের করতে চাইছি, সেই ফোর্সটাকে আমি বের করতে চাইছি, ফোর্সটাকে লিখছি। সো এই ফোর্স ইজ ইকুয়াল টু কী হবে, যে 1/4πε Q1 Q2 বাই ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে এই বিতে রাখা কিউ চার্জটা এই পিতে রাখা কিউ চার্জটার উপর কত বল দেবে, কিউ স্কোয়ার বাই কী হবে, এল মাইনাস এক্স স্কোয়ার, এই পরিমাণ বল দেবে। এই বলটা কোন দিকে হবে, মাইনাস আই ক্যাপ বরাবর হবে। আর এই এ পয়েন্টে রাখা যে প্লাস কিউ চার্জটা, সেটা
এইটার উপর কত বল দেবে, পি পয়েন্টে রাখা প্লাস কিউ চার্জের উপর কত বল দেবে, এল প্লাস এক্স তার স্কোয়ার ইন্টু আই ক্যাপ, এই পরিমাণ বল দেবে। ঠিক আছে, তাহলে টোটাল বলটা আমাদের কত হয়ে যাচ্ছে এখানে, দেখো এখানে। সো এটা ইজিক্যাল টু কত হবে, 1/4πε ইন্টু কী হবে আমাদের, সো কিউ স্কোয়ার এখানে আমি কমন নিতে পারি, কিউ স্কোয়ার। আর এখানে কী হবে, আমি প্রথমটাকে পজিটিভটাকে আগে লিখে দিচ্ছি, সো 1/l প্লাস এক্স তার স্কোয়ার মাইনাস কী হবে 1/l মাইনাস এক্স স্কোয়ার। এখানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন এরকম বলা থাকে যে সামান্য একটু ছড়িয়ে দেওয়া হয়েছে, এই এক্সটা অ্যাকচুয়ালি খুবই কম, কার থেকে খুবই কম, এই এলের থেকে খুবই কম, সেটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে বলা থাকে। আমি অত ডিটেলসে বলিনি কোয়েশ্চেনে, কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন হলে এরকম আরও ডিটেলসে বলা থাকবে যে এক্সটা অনেক কম, এলটা তার তুলনায় অনেক বেশি। ঠিক আছে, সেই ধরনের একটা অ্যাপ্রক্সিমেশন আমরা এখানে ব্যবহার করবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস আই ক্যাপ বরাবর ছিল এই পজিটিভ অংশটা, এটা প্লাস আই ক্যাপ, আর এটা মাইনাস আই ক্যাপের জন্য এরকম দিলাম আমরা। ঠিক আছে, তাহলে এত এইভাবে না লিখে একবার আই ক্যাপটাকে আমি বাইরে লিখে দিই, তাহলে হয়ে যাবে, তাহলে এরকমটা আমাদের হয়। ঠিক আছে, তাহলে এখন ফোর্স ইজিক্যাল টু কী হয় আমাদের, ফোর্স ইজিক্যাল টু এফ ইজিক্যাল টু কী হয়, এম এ। তাহলে এই কিউ চার্জের যে ভর সেটা যদি এম হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এফ ইজিক্যাল টু এম এ। তাহলে এ জায়গায় কি লিখতে পারি, d2x dt2 ইন্টু কি লিখতে পারি, আই ক্যাপ, এরকমটা লিখতে পারি। তাহলে দেখি আমরা সরল দোলগতির সমীকরণ এখানে পাচ্ছি কিনা, যদি আমরা পাই তাহলে আমরা সেখান থেকে কম্পাঙ্ক বের করতে পারবো, কৌণিক কম্পাঙ্ক বের করতে পারবো বা এমনি কম্পাঙ্ক বের করতে পারবো। তাহলে এটা কত হবে আমাদের, কিউ স্কোয়ার বাই 4πε এরকমটা হবে আমাদের। আর এখানে কত লিখতে পারি, 1/l স্কোয়ার, এলকে আমি কমন নিয়ে এরকম বাইরে লিখলাম, একটা এইভাবে লিখলাম, দেখো এইভাবে আমি লিখতেই পারি। মাইনাস কী হবে 1/l স্কোয়ার ইন্টু 1 মাইনাস x/l তার হোল স্কোয়ার। এটা কিন্তু জেই মেন্সের অঙ্ক, ঠিক আছে। ওকে, তাহলে এরকমটা আমাদের হবে। সো বা কি লিখতে পারি, এম d2x dt2 আই ক্যাপ ইন্টু কি লিখতে পারি এখানে, কিউ স্কোয়ার বাই 4πε, এল স্কোয়ারকে আমি দুটো থেকে কমন নিয়ে বাইরে বের করে দিলাম, এরকমটা আমাদের হলো। আর এখানে কি লিখতে পারি, 1 প্লাস x/l তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস x/l তার, এখানে একটা -2 বসেছে কারণ এখানে এরকম করে লিখেছে -2, এখানে -2 হয়েছে। ঠিক আছে, কারণ 1/x স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, x⁻² এরকম লিখতে পারি। সেই হিসেবে আমি লিখেছি যে নিচে ছিল 1 প্লাস x/l তার হোল স্কোয়ার, সেটাকে আমি এরকম -2 করে এখানে লিখেছি। তাহলে আশা করি এতটুকু বুঝলে। ওকে, সো এই ভিডিওটা আমি ইচ্ছে করে একটু বড় করে করছি, কারণ আমি পরের ভিডিও থেকে তড়িৎ বিভব তোমাদের বলবো, তাহলে ইয়ে হয়ে যাবে। এই ভিডিওটা যতটা বড় হোক আমি শেষ করে দিই এই চ্যাপ্টারটা, ঠিক আছে, তাহলে ভালো হবে। এবার দেখো 1 প্লাস x⁴n, এটা নিয়ারলি ইকুয়াল টু কত লেখা যায়, এটা নিয়ারলি ইকুয়াল টু লেখা যায় 1 প্লাস nx, এটা নিয়ারলি ইকুয়াল টু লেখা যায় 1 প্লাস nx। এটা কখন লেখা যায়, যখন আমি বলেছি এক্স খুবই কম। 1 প্লাস x⁴n কে নিয়ার ইকুয়াল টু লেখা যায় 1 প্লাস nx, এটা তখনই লেখা যায় যখন এক্স ভেরি ভেরি লেস দ্যান 1 হয়। তাহলে এটা একটা জিনিস যেটা ফিজিক্সে মাঝে মাঝে ইউজ হবে, যখনই এরকম বলে দেবে, এরকম সিচুয়েশন আমরা করব যে অনেকটা ছোট বলবে, একটা তুলনায় আরেকটা অনেক ছোট, এই এক্সটা অনেকটা ছোট হবে, তখনই আমরা এই অ্যাপ্রক্সিমেশন ইউজ করবো। তাহলে এটা তোমরা লিখে নাও যে 1 প্লাস x⁴ যদি n হয় তাহলে এটা নিয়ারলি ইকুয়াল টু হবে, এই সিম্বলটার মানে হচ্ছে নিয়ার ইকুয়াল টু। সো 1 প্লাস কী হবে, nx হবে। এটা কখন হবে, এটা তখনই হবে যখন এক্স অনেক ছোট, এক্স ভেরি ভেরি লেস দ্যান 1, এক্স অনেক ছোট, তখন আমরা এরকমটা লিখতে পারি। তাহলে এই অ্যাপ্রক্সিমেশনকে ইউজ করে আমরা কি লিখতে পারি, x/l। আমি বলছি এল অনেক বড়, এল অনেক বড় আর এক্স অনেক ছোট, এক্স অনেক কম, সামান্য একটু সরানো হয়েছে সাম্যাবস্থান থেকে, এবং ওটা ছিল আমাদের এখানে সুস্থির সাম্যাবস্থান। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে m d2x dt2 আই ক্যাপ, আর এই পুরোটাকে আমি বলছি এখন এক্স, শুধু এক্স আমার এক্স নয়, এই এক্স বলতে তো এইটাকে বোঝানো হচ্ছে, এখানে যে কোয়ান্টিটিটা আছে এখানে এক্স বলতে তাহলে x/l পুরোটাকে বোঝানো হচ্ছে, এক্স বলতে x/l পুরোটাকে বোঝানো হচ্ছে, আর এন বলতে মাথার এই -2টাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, কিউ স্কোয়ার বাই কী হবে 4πε ইন্টু এল স্কোয়ার ইন্টু কী লিখবো 1 প্লাস nx, এন বলতে এখানে -2, তাহলে কী লিখবো -2x/l। আর এখানে কী হবে, এটা হবে এখানে মাইনাস কী হবে, এটা থেকে হবে 1 মাইনাসে মাইনাসে এখানে -2 আছে, এটা আমার n বলতে এখানে -2, আর আগে এখানে x বলতেই পুরোটাকে বলছি এক্স,
তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে +2x/l, এরকমটা হবে আমাদের। ঠিক আছে, বোঝা গেল আশা করি। সো ইন্টু কী হবে আমাদের আই ক্যাপ হবে, তাহলে বা আমরা কি লিখতে পারি m d2x dt2 আই ক্যাপ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কী হবে q²/4πε l² ইন্টু কী হবে 1 - 2x/l -1 - 2x/l ইন্টু কী হবে আমাদের আই ক্যাপ হবে। সো 1 1 এখানে কেটে গেল, তাহলে কত হয়ে গেল এখানে, সো বা m d2x dt2 আই ক্যাপ ইন্টু কী হবে -q²/4πε ইন্টু কী হবে l³ ইন্টু কী হবে 4x, এরকমটা হবে আমাদের ইন্টু আই ক্যাপ। ঠিক আছে, তাহলে দুটো আই ক্যাপকে আমি যদি সরিয়ে যদি সবগুলোকে একদিকে এনে লিখতে চাই তাহলে কী বলতে পারি যে এম দিয়ে ভাগ করে দিই। সো d2x dt2 প্লাস কি লিখতে পারি 4q²/4πε m l³ ইন্টু এক্স ইজ ইকাল টু 0। এটা একটা সরল দোলগতির সমীকরণ। আগের বছর তোমরা খুব ভালো করে সরল দোলগতি পড়েছো, ক্লাস 11 খুব ভালো করে পড়েছো আশা করি। তাহলে সেই সরল দোলগতিতে বলা হয়েছে যে সরল দোলগতির সমীকরণ দেখতে কেমন হয়, d2x dt2 প্লাস ω² x ইজ ইকাল টু 0। এটা হচ্ছে সরল দোলগতির সমীকরণ, যেখানে ওমেগা নির্দেশ করে কৌণিক কম্পাঙ্ককে, ওমেগা নির্দেশ করে কৌণিক কম্পাঙ্ককে। তাহলে এই ইকুয়েশনের সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করি তাহলে আমরা কি বলতে পারবো, এইটুকু হবে আমাদের ω²। তাহলে ω² ইজ ইকুয়াল টু কত হবে 4q² কি হবে 4πε m l³। তাহলে কৌণিক কম্পাঙ্ক কত হবে এই ধরনের সিচুয়েশনে, আমাদের কৌণিক কম্পাঙ্ক কত হবে ওমেগা ইজ ইকুয়াল টু কী হবে √4q²/4πε m l³। এটা হবে ওমেগার ভ্যালু। এটা জেই মেন্সের কোয়েশ্চেন, জেই মেন্সে পড়েছিল। এগুলো খুব তাড়াতাড়ি করতে হয়, অনেক স্টেপ জাম্প করে পরীক্ষায় করতে হয়, বা করতে করতে একটা আইডিয়া চলে আসে যে এইটা উত্তর হবে, অপশান দেওয়া থাকে, তো এত বড় তার পরীক্ষায় করতে হয় না। আমি তো জাস্ট বোঝানোর জন্য এত ডিটেলসে করলাম তোমাদের। পরীক্ষায় এগুলো একটু তাড়াতাড়ি করতে হয়, কয়েক 3-4 লাইনে করে ফেলতে হয়। জাস্ট তো এইটুকুই তো ক্যালকুলেশন, এই যে মাঝের এইটুকু সব তো মনে মনে বাকিটা ক্যালকুলেশন হয়ে যাবে। এই লাইন পর্যন্ত তোমার মাথায় ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে। সেইভাবে করতে হয়, যেভাবে প্র্যাকটিস করতে হয় বাড়িতে, ঠিক আছে। ওকে, তাহলে এইটা আমাদের হলো রেজাল্ট আমাদের, আশা করি বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। এবার আরেকটা কথা একটু বলি, যে এখানে যে বললাম এখানে কিউ চার্জ আছে, এখানে কিউ চার্জ আছে, ঠিক আছে। এই মিডিলের একটা পয়েন্টে প্লাস কিউ চার্জ রেখে তুমি যদি তাকে সমান এই ও পজিশনটা হচ্ছে প্লাস কিউ এর কী পজিশন বললাম, সুস্থির সাম্যাবস্থান। এই কিউ চার্জটাকে যদি এখান থেকে একটুখানি সরিয়েও তুমি দাও, তাও সে আবার এই ও এর দিকে ফিরে আসার চেষ্টা করবে, সেই জন্য ওটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থান। কিন্তু যদি তুমি এখানে মাইনাস কিউ চার্জ রাখতে, ওতে যদি তুমি মাইনাস কিউ চার্জ রাখতে, তাহলে মাইনাস কিউ এর জন্য ওটা কি সুস্থির সাম্যাবস্থান হতো? ওতে থাকলে সে কিন্তু স্থিরভাবে থাকবে, কারণ ওতে টোটাল ফোর্স 0, কারণ ও এর তড়িৎ ক্ষেত্র হচ্ছে 0। এই দুটো চার্জের জন্য, এ আর বিতে রাখা চার্জের জন্য ওতে তড়িৎ ক্ষেত্র 0, কিন্তু ওতে তুমি যদি মাইনাস কিউ চার্জ রাখতে, তাহলে মাইনাস কিউ এর জন্য ওটা কি সুস্থির সাম্যাবস্থান নাকি অস্থির সাম্যাবস্থান? দেখো, মাইনাস কিউকে যদি তুমি ও থেকে একটুখানা সরাও, ধরো এখন মাইনাস কিউ এখানে আছে, তাহলে এই প্লাস কিউ মাইনাস কিউ কী করবে, কিউকে কী করবে এইদিকে টানবে, আর প্লাস কিউ মাইনাস কিউকে কী করছে এইদিকে টানছে। তাহলে এই মাইনাস কিউ আর প্লাস কিউ দেখো অপোজিটে টানছে, ঠিক আছে, অপোজিটে টানছে। এখন কোনটা বেশি হবে, কোনটা বড় হবে? এই প্লাস কিউয়ের জন্য যে বল মাইনাস কিউয়ের উপর, সেটা বড় হবে, কারণ এটা কাছে আছে। তাহলে ও কী করবে, এই মাইনাস কিউকে কী করবে, প্লাস কিউ টেনে নেবে নিচের দিকে। তাহলে ওই মাইনাস কিউ কি আর এই ওতে ফিরে আসতে পারবে? ওতে আর কিন্তু ফিরে আসতে পারবে না, ঠিক আছে। তাহলে এইটা কি হয়ে যাবে, এই ও পজিশনটা কি হয়ে যাবে, ও পজিশনটা হয়ে যাবে মাইনাস কিউয়ের জন্য অস্থির সাম্যাবস্থান, আর প্লাস কিউয়ের জন্য ওটা হবে সুস্থির সাম্যাবস্থান, ঠিক আছে। তাহলে এটা মাথায় রেখো। ওকে, আরেকটা কোয়েশ্চেন করি, আমি শেষ করে দিচ্ছি এটা, ঠিক আছে। দেখো, এটাও এই টাইপের সরল দোলগতি হবে, সেই টাইপেরই একটা কোয়েশ্চেন। দেখো সেইটা দেখো এবার কি বলছে সেই কোয়েশ্চেনটাতে। আমরা দেখো এখানে কি বলা হচ্ছে, ঠিক আছে। এখানে একটা এম হবে, এখানে এমটা মিসিং হয়ে গেছে, দেখো এখানে এম হবে এখানে। ওকে ওকে, এগুলো আমি পিডিএফে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, তোমাদের সমস্যা নেই, এগুলো আশা করি এই ভিডিওর যে পিডিএফটা থাকবে সেখানে এই যে ত্রুটিগুলো আছে সেগুলো আমি ঠিক করে দেবো, এগুলো সব, ঠিক আছে। দেখো তাহলে
দুটি আধান কিউকে নির্দিষ্ট দূরত্বে অনুভূমিকভাবে এবং দৃঢ়ভাবে রাখা আছে। এখানে একটা এম হবে, সরি ভুল করেছি এখানে লেখার সময়। আচ্ছা দেখো, তাহলে এখানে অনুভূমিকভাবে এবং দৃঢ়ভাবে রাখা আছে দুটো চার্জকে। আধান দুটির ঠিক মধ্যবর্তী স্থানে মাইনাস কিউ মানের আরেকটি আধান রাখা হয়েছে। এরপর মধ্যবর্তী স্থানে রাখা আধানকে সাম্যাবস্থান থেকে উল্লম্ব দিকে কিছুটা সরিয়ে দেওয়া হলো। তাহলে আধানটি সরল দোলগতিতে দুলতে থাকে। তাহলে সরল দোলগতির কম্পাঙ্ক নির্ণয় করো। এবার দেখো, মাইনাস কিউ আধানকে যদি তুমি এই দিকে নিয়ে যাও তাহলে ওটা হয়ে যাবে তার জন্য আবার সুস্থির সাম্যাবস্থান, কিন্তু মাইনাস কিউ আধানকে যদি এই দিকে নিয়ে যাও তুমি তাহলে ওটা হয়ে যাবে তার জন্য অস্থির সাম্যাবস্থান। কেন? কারণ হচ্ছে দেখো যে এইটা প্লাস কিউ আমার, এইটা প্লাস কিউ আমার, এটা আমার ও। আমি যদি মাইনাস কিউকে এখানে রাখতাম তাহলে প্লাস কিউ মাইনাস কিউকে এই দিক বরাবর আকর্ষণ করতো, এই প্লাস কিউ মাইনাস কিউকে এই দিক বরাবর আকর্ষণ করতো। এগুলো সোর্স হতো আমার, এগুলো সোর্স, যার জন্য এই পয়েন্টে বল দিচ্ছি এগুলো, এটা আমার টেস্ট এখানে। তাহলে এই মাইনাস প্লাস কিউ মাইনাস কিউকে আকর্ষণ করবে এইদিকে, এই প্লাস কিউ মাইনাস কিউকে আকর্ষণ করবে এইদিকে। তাহলে এই দুটো বলের মান সমান হবে, মান সমান হবে। আর তাদের লব্ধি তাহলে কোন দিকে হবে? লম্ব সমান্তরাল বরাবর, মানে নিচ দিকে হবে এরকমের। তাহলে দেখো ও এর দিকে বল কিন্তু ক্রিয়া করছে, লব্ধি বলটা। তার মানে ওদিকে ও এর দিকে আসতে চাইবে মাইনাস কিউ আধানটা। তাহলে ও এর দিকে যদি আসতে চাই তাহলে সাম্যাবস্থানের দিকে আসতে চাইছে, তাহলে ওটা তখন হয়ে যাবে মাইনাস কিউ এর জন্য সুস্থির সাম্যাবস্থান, যদি ও মাইনাস কিউটাকে তুমি এরকম উল্লম্ব দিকে নিয়ে যাও। কিন্তু যদি তুমি এখানে একটা প্লাস কিউ রাখতে তাহলে কি এই ঘটনা ঘটতো? তাহলে এটা কিন্তু ঘটতো না। যদি এই বরাবর তুমি প্লাস কিউকে নিতে তাহলে প্লাস কিউ এর উপর এই প্লাস কিউটা এই প্লাস পিতে রাখা প্লাস কিউকে এই দিক বরাবর বিকর্ষণ করতো, এই প্লাস কিউটা এই পিতে রাখা প্লাস কিউকে এই দিক বরাবর বিকর্ষণ করতো। তাহলে লব্ধি বলটা কোন দিকে হতো? এরকম ওপর দিকে হতো। তাহলে কি আর ও এর দিকে সে ফিরে আসতো না? ফিরে আসতো না। সেই হিসেবে ওটা হতো প্লাস কিউ এর জন্য অস্থির সাম্যাবস্থা, যদি প্লাস কিউকে তুমি উল্লম্ব দিকে নিতে। বুঝতে পেরেছ? তাহলে এই ক্ষেত্রে দুটো পয়েন্টে প্লাস কিউ রাখলে তার মিডিলের পয়েন্ট থেকে উল্লম্ব দিকে যদি মাইনাস কিউকে তুমি একটু উপরে উঠিয়ে দাও তাহলে সরল দোলগতি হবে। কারণ এই ও এর দিকে একটা বল হবে, তুমি যখন অপোজিটে যাবে তখন এই বলটা এইদিকে কাজ করবে। তাহলে এইভাবে এইটুকুর ভেতর সে কী করবে? এরকম সরল দোলগতিতে দুলতে থাকবে। তাহলে সেই সরল দোলগতির এখানে কম্পাঙ্কটাকে বের করতে বলেছে। তাহলে সেই সরল দোলগতির কম্পাঙ্ক আমরা বের করব। ঠিক আছে, এখানে দেখো ট্রিটমেন্ট সেরকমই হবে। এখানে দেখো আমি এম মিস করেছি, এখানে একটা এম হবে। ঠিক আছে, এটা আমি করে দেখাচ্ছি এই রিলেশনটা কী করে আসছে। ও এখানটা হবে না, সরি, এরপরে ভাগ দিয়ে হবে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি এখানে দেখো, তাহলে এখানে এই প্রবলেমটা কী করে হচ্ছে আমাদের, যে এখানে একটা কিউ আধান আছে, এখানে একটা কিউ আধান আছে। ঠিক আছে, এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে। আর এদের মিডিলের এই পয়েন্ট, এই মিডিলের পয়েন্ট থেকে আমি একটা মাইনাস কিউ আধানকে, এটা সাম্যাবস্থান, এর সাম্যাবস্থান থেকে মাইনাস কিউ আধানটিকে একটুখানি ওপরে উঠিয়ে নেওয়া হয়েছে, সামান্য ওপরে উঠিয়ে নেওয়া হয়েছে, এক্স পরিমাণ উপরে উঠিয়ে নেওয়া হচ্ছে বলছি আমরা। আর এই দূরত্বটা কত? এই দূরত্বটা আমাদের এল এল করে বলছি আমরা এগুলো। এটা আমাদের এল, এটা আমাদের এল। ঠিক আছে, তাহলে এটাকে আমি এ পয়েন্ট বলছি, এটাকে বি পয়েন্ট বলছি, আর এই মাইনাস কিউ আধানটাকে এখন আছে আমাদের পি পয়েন্ট, সো এটাকে আমি পি পয়েন্ট বলছি, পি পয়েন্ট বলছি। ঠিক আছে, তাহলে তাহলে এই পি পয়েন্টে এখন যে মাইনাস কিউ আধানটা সামান্য এক্স দূরত্বে উল্লম্ব দিক বরাবর আছে, এই এ আর বি এর সংযোগ সরলরেখার লম্ব দিক বরাবর আছে, সেই পি পয়েন্টে মাইনাস কিউ আধান রাখলে তার উপর ক্রিয়াশীল বলটা কত হবে? সেই বলটাকে আমরা এইভাবে লিখতে পারি। সো এফ ইজ ইকুয়াল টু কী হবে? তাহলে আমরা বুঝতেই পারছি যে প্লাস কিউ আধান মাইনাস কিউ আধানটাকে যতটা বল দেবে, কারণ এই দূরত্বগুলো তো সেম, কারণ এটা লম্ব সমাধিখণ্ডকের উপর আছে অ্যাকচুয়ালি। এ আর বি এর সংযোগ সরলরেখার যে লম্ব সমাধিখণ্ডক তার উপর পি পয়েন্টটা আছে। তাহলে পি থেকে এ এর দূরত্ব আর পি থেকে বি এর দূরত্ব কী হবে? এখানে সমান হবে। তাহলে পি এ আর পিবি তো সমান, পি এ আর পিবি সমান, আর দু সাইডে সেম সেম মানের চার্জেস, জাস্ট একটা ওইটা নেগেটিভ আছে। তাহলে কী হবে? বলটা কী হবে? এই এর জন্য এতে রাখা কিউ চার্জের জন্য পিতে রাখা মাইনাস কিউ চার্জের উপর যে বল হবে, আর বিতে রাখা কি প্লাস কিউ চার্জের জন্য পিতে রাখা মাইনাস কিউ চার্জের উপর যে বল হবে সেটা কী হবে? সমান হবে। আর পি আর পিবি সমান কত হবে? এটা সমান কী লিখতে পারি? √ এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। তাহলে এই মাইনাস কিউ চার্জকে প্লাস কিউ চার্জটা এদিক বরাবর আকর্ষণ করছে, এই মাইনাস কিউ চার্জটাকে এই প্লাস কিউ চার্জটা এদিক বরাবর আকর্ষণ করছে। এবং এই বলগুলোর ভ্যালু কত হবে? বলগুলোর ভ্যালু হবে কিউ স্কোয়ার বাই 4πε ইন্টু কী হবে? এই দূরত্বের স্কোয়ার। ঠিক আছে, এই দূরত্ব বলতে পি এ পিবি এই দূরত্বগুলোকে বোঝানো হচ্ছে, পি এর স্কোয়ার এরকমটা হবে। তাহলে লব্ধি বলটা কী হবে?
তাহলে লব্ধি বল কি বলতে পারি, তাহলে এই বলটাকে যদি বলি আমি F1, এই বলটাকে যদি বলি F2, তাহলে F ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে, F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর হবে, এরকমটা হবে। সো F1 ভেক্টরটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে 1/4πε কিউ স্কোয়ার বাই কি লিখবো, ডিস্টেন্সের স্কোয়ার করলে কত হবে, L স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এরকমটা হবে আমাদের। ঠিক আছে, আর অভিমুখটা কোন দিকে হবে, এতে রাখা কিউ চার্জটা, এগুলো আমাদের সোর্স হবে। আর ওই পরে এনে তো আমি ওই মাইনাস কিউ চার্জটাকে বসিয়েছি, তার উপর ইফেক্ট দেখছি প্লাস কিউগুলোর, কারণ প্লাস কিউগুলোকে দৃঢ়ভাবে রাখা হয়েছে, ওরা নড়ছে না, ওগুলোকে সোর্স ভেবে পিএতে রাখা মাইনাস কিউর উপর আমরা ইফেক্টটা দিচ্ছি, তাহলে ওটা আমার টেস্ট এখানে। তাহলে ওই টেস্ট চার্জের উপর বলটা কী হবে, এই সোর্স টেস্টকে কী করছে এখানে আকর্ষণ করছে, কোন বরাবর আকর্ষণ করবে, পি থেকে এ বরাবর আকর্ষণ করবে। তাহলে অভিমুখটা কোন দিকে হবে, পি থেকে এ এর দিকে হবে। তো পি থেকে এর দিকে অভিমুখটাকে তুমি এভাবে দেখাতে পারো, এভাবে দেখাতে পারো, অথবা এইভাবে দেখাতে পারো। আমি এখানে এইভাবে দেখালাম যে পি থেকে এর দিকে যে একক ভেক্টর সেই বরাবর ক্রিয়া করছে বলটা। আর F2টা কী হবে, F2টা হবে এরকমের যে 1/4πε কী হবে, কিউ স্কোয়ার বাই কি লিখবো, ডিস্টেন্সের স্কোয়ার করলে কত হবে, L স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে এখানে। আর অভিমুখটা কোন দিকে হবে, এখানে পি থেকে বি বরাবর, বিতে রাখা প্লাস কিউয়ের জন্য বলটাকে বলছি আমরা ওটা। সো সেটা কী হবে, পি থেকে বি বরাবর, সো এটাকে লিখতে পারি আর ক্যাপ, পি থেকে বি এর দিকে ক্রিয়া করবে বলটা একক ভেক্টর বরাবর। ঠিক আছে, তাহলে এই দুটো বলে দেখছি মান সমান এবং তাদের মধ্যবর্তী কোণ, এই কোণগুলো আমি বলেছিলাম তড়িৎ দ্বিমেরু পড়ানোর সময় কী বলেছিলাম, এগুলো সব 5 করে হয় এরকম লম্ব সমান্তরালের উপর থাকলে। ঠিক আছে, তাহলে বা লম্ব সমান্তরালের উপরে একটা পয়েন্ট, এই কোণগুলো সমান করে হয় 5 করে হয়, তাহলে এরকম করে আছে এখানে। তাহলে এই দুটো সমান মানের ভেক্টরকে যদি যোগ করা যায় তাহলে লব্ধি ভেক্টরের মান কত হয়, 2a cos θ/2। এটা আমি আগেও অনেকবারই বলে ফেলেছি যে 2a cos θ/2 সমান মানের ভেক্টর যাদের মান a করে তাদের লব্ধির ফর্মুলা কী হয়, 2a cos θ/2, এখানে থিটা নির্দেশ করছে এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণকে। তাহলে এখানে এই সমান মানের ভেক্টর দুটো লব্ধির ভ্যালু কত হবে, লব্ধির ভ্যালু হবে 1/4πε এই সমান মানের ভেক্টর দুটোর মান। তাহলে 2 ইন্টু এই সমান মানের ভেক্টর দুটোর মান, কোনো একটার মান ইন্টু কী হবে আমাদের কস তাদের মধ্যবর্তী কোণ 2φ, তার অর্ধেক করলে কত হবে ফাই। আর ডিরেকশন কোন দিকে হচ্ছে, এই নিচের দিক বরাবর, নিচের দিকটাকে আমরা কি বলতে পারি, মাইনাস জে ক্যাপ বলতে পারি, এই দিকটা ধরছি আমরা ওয়াই অক্ষ, এই দিকটা আমাদের ওয়াই অক্ষ আর এই দিকটা আমাদের এক্স অক্ষ। ঠিক আছে, তাহলে মাইনাস জে ক্যাপ বরাবর এটা থাকছে আমাদের। এবার কস ফাইকে আমরা কীভাবে লিখতে পারি, কস ফাই ইকুয়াল টু এই ছবি দেখে লেখো, ভূমি বাই অতিভুজ লিখতে পারি। তাহলে সেখান থেকে আমরা কী বলতে পারি, 2q স্কোয়ার এখানে বাই হচ্ছে 4πε ইন্টু কী হবে 4πε ইন্টু কি 1/L স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর কস ফাই ইকুয়াল টু কী হবে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ করে কী লিখতে পারি, L/√L স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এরকম আমরা লিখতে পারি। সরি, এখানে এক্স হবে, আচ্ছা এখানে এক্স হবে, ভূমি বাই অতিভুজ। সো কস ফাই ইকুয়াল টু এরকম লেখা যায়, মাইনাস কী হবে জে ক্যাপ হবে। আচ্ছা, এবার ওই পিতে রাখা যে মাইনাস কিউ চার্জটা তার ভর যদি এম হয়, সে কোন দিক বরাবর যাচ্ছিল, সে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছিল, তার ত্বরণকে আমরা কীভাবে বলতে পারি, m/d2y dt2 ইন্টু কী হচ্ছে জে ক্যাপ, এরকম বলতে পারি। সো দিস ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, 2q স্কোয়ার বাই কী হবে 4πε। ঠিক আছে, আর এখানে কী হবে L স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার কী হবে আমাদের 3/2 এরকমটা হবে। আর এখানে কি আছে আমাদের এক্স আছে, তাহলে এরকমটা হবে মাইনাস কী হবে জে ক্যাপ। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি এখানে, তো জে ক্যাপগুলোকে দুপাশ থেকে যদি সরিয়ে দিই তাহলে কী পাবো দেখো, d2y dt2। এবার দেখো এইখানে L স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স নিজে অনেক ছোট, তাই আমরা কি বলতে পারি, এটা কি ইজি করে আমরা এরকম বলতে পারি যে 2q স্কোয়ার বাই 4πε, এমটা দিয়ে ভাগ করে দিয়েছি, সো 4πε ইন্টু কী বলতে পারি m/L³ বলতে পারি এখানে, ইন্টু কী হবে এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। এটা কেন হলো, কারণ এক্স ভেরি ভেরি লেস দ্যান এল হওয়ায় আমরা ধরলাম যে L স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দিস ইজ নেয়ার ইকুয়াল টু L স্কোয়ার। তাহলে L স্কোয়ারের কিউব আছে, তাহলে L স্কোয়ার টু দি পাওয়ার 3/2 আছে, তাহলে L স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে কত L কিউব। তাহলে নিচের এই যে এইটুকুর পরিবর্তে
এইটুকুর পরিবর্তে আমি কি দিয়ে লিখে দিয়েছি, এল কিউব লিখে দিয়েছি, আর এক্সটাকে এখানে লিখেছি, এখানে একটা মাইনাস ছিল, সেই মাইনাসের জন্য পুরো জিনিসটা প্লাস হয়ে ডান দিকে চলে আসছে, এমটা ভাগ হয়ে গেছে, এইভাবে পুরো জিনিসটা আমাদের হয়েছে। তাহলে এইটা কি হয়েছে, একটা ওয়াই অক্ষ বরাবর দেখো, এখানে এখানে ওয়াই হবে, এখানে এক্স হবে না, সরি এখানে ওয়াই হবে, কারণ এখানে দেখো এই যে এটা কত উঁচুতে উঠেছিল, ওয়াই পরিমাণ উপরে উঠেছিল, তাহলে এগুলো সব ওয়াই হবে, সরি এখানে এগুলো ওয়াই হবে, এগুলো এটা ওয়াই হবে, এটাকে ওয়াই বলবো আমরা, এই ডিস্টেন্সটাকে আমরা ওয়াই বলবো, ঠিক আছে, যেহেতু ওয়াই অক্ষ বরাবর ধরে নিচ্ছি, ঠিক আছে, একটু ঠিক করে দিই আমি এখানে, এটা ওয়াই হবে, সো এটা তোমার ওয়াই হবে এটা, সো আর এটাকে ফাই বলছে এখানে। ওকে, তাহলে এগুলো সব ঠিক করতে হবে আমাদের, এগুলো ওয়াই হবে, এটা এক্স নয়, এটা ওয়াই এখানে, সো এগুলো ঠিক করতে হবে, এটা ওয়াই হবে এখানে, সো এটা ওয়াই হবে, এটা ওয়াই, ঠিক আছে, তাহলে এটা ওয়াই হবে এখানে। তাহলে কি দাঁড়ালো আমাদের, যেরকম এল কিউব হয়ে যাবে, তাহলে এটা, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি পেলাম আমরা, একটা সরল দৈর্ঘ্যের সমীকরণ এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে সরল দৈর্ঘ্যের সমীকরণের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা কি বলতে পারি, যে এইটুকু হবে, এই জিনিসটা হবে আমাদের ওমেগা স্কোয়ার। তাহলে কৌণিক কম্পাঙ্কের স্কোয়ার যদি এটা হয়, তাহলে কৌণিক কম্পাঙ্কের মান কত হবে, আমরা লিখে দিতে পারি এখানে, যে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, 2q স্কোয়ার বাই কী হবে, 4 পাই এপসাইলন ইন্টু এম এল কিউব, সো ওমেগা ইজ ইকুয়াল টু কী হবে, 2q স্কোয়ার বাই 4 পাই এপসাইলন এম এল কিউব, তার কি হবে, রুট হবে। সো এরকম একটা আনসার আমি এখানে কিন্তু পাবো। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই কীভাবে করলাম এটা আমি, ঠিক আছে, সরল দৈর্ঘ্যের ইকুয়েশনকে কাজে লাগিয়ে, বিভিন্ন ধরনের আইডিয়াকে কাজে লাগিয়ে এটা কিন্তু আমরা করলাম। তাহলে নানা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে এখানে আলোচনা করলাম, এই কোয়েশ্চেনগুলোর মাধ্যমে আমি অনেক কিছু তোমাদের শেখালাম। তাহলে এগুলো তোমরা একটু ভালো করে দেখো, ভিডিওটা একবার বুঝতে না পারলে আরেকবার একটু দেখো, ঠিক আছে, তাহলে তোমাদের ব্যাপারটা পরিষ্কার হবে। এবং এগুলো কিন্তু পরীক্ষা আসা কোয়েশ্চেন, ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো একটু বড়, এগুলো একটু শর্ট, মানে স্টেপ স্কিপ করে আমাদের করতে হয়, বা তুমি একবার করলে বুঝে যাবে যে আনসারগুলো কেমন আসতে পারে এখানে, ঠিক আছে। এটা একটু প্র্যাকটিসের দরকার, ঠিক আছে। তাহলে এখানে আমি শেষ করছি, আমি এর ভিডিও এই যে আমার পিডিএফটা, তার লিঙ্ক আমি তোমাদের কোয়েশ্চেনের যে লিঙ্ক, সেটা আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ব্যাপারগুলো। ওকে, ঠিক আছে, তাহলে ভিডিও ভালো লেগে থাকলে তোমরা ভিডিওকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।